তো আজকের ক্লাসের মধ্যে যেহেতু আমরা টুকটাক মার্কেট অ্যানালাইসিস করা শিখবো, তার মানে আজকের ক্লাসের নোট গুলো কিন্তু ইম্পর্টেন্ট। আবার প্রশ্ন করতে পারেন যে ভাই আগের ক্লাসে আপনি বলছিলেন আমরা নোট গুলা জমা দিব কোথায়, সেটা আপনি বলে দিবেন, কিন্তু আমরা এখনো পর্যন্ত বুঝি নাই যে আমরা নোট গুলা কোথায় জমা দিব। অ্যাকচুয়ালি আমার একদমই খেয়াল ছিল না আপনাদেরকে এটা বলে দেওয়ার, তবে আজকের ক্লাসের মধ্যে 100% আমি বলে দিব। এখন যেটা করবেন সেটা হচ্ছে কালকের ক্লাসের নোট এন্ড দেন আজকের ক্লাসে যা নোট করবেন ওই দুটা নোট আজকের ক্লাসের হোমওয়ার্ক থাকবে আপনাদের। আস্তে আস্তে আপনাদের হোমওয়ার্ক গুলা বাড়তে থাকবে, আস্তে 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 আপনাদের প্রেশার হইতে থাকবে, আস্তে আস্তে আপনাদের টাফ হইতে থাকবে, তবে সহজ থেকে বা কঠিনের দিকে যাব। আশা করি বুঝতে পারলাম। আমরা যদি আগের ক্লাসটা রিভাইজ করে আসি সেটা খুবই ইজি ছিল আমাদের জন্য। আগের ক্লাস যদি আমরা রিভাইজ করতে যাই সেটা ছিল আমাদের মানি ম্যানেজমেন্ট, আমাদের ছিল রিস্ক ম্যানেজমেন্ট, আমাদের ছিল ইমোশন কন্ট্রোল, এন্ড দেন আমাদের ছিল টেক প্রফিট, আমাদের ছিল স্টপ লস, এন্ড দেন সর্বশেষ আমাদের ছিল ওভার ট্রেডিং। তো এই কয়টা জিনিস আশা করি আজকেও আমাদের মনে আছে, ব্রেনের মধ্যে ক্যাচ হয়ে ঢুকে আছে। আশা করি সহজে আপনি বলতে পারবেন না মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট, ইমোশন কন্ট্রোল, টেক প্রফিট, স্টপ লস, সর্বশেষ ওভার ট্রেডিং। এই 6টা ওয়ার্ড আপনার মাথার মধ্যে গেঁথে নিতে হবে। ইমোশন কন্ট্রোলটা কেন ভয়ঙ্কর ছিল, মানি ম্যানেজমেন্ট কিভাবে মেনটেন করতে হবে, এন্ড দেন রিস্ক ম্যানেজমেন্ট কিভাবে মেনটেন করতে হবে, টেক প্রফিট কি, স্টপ লস কি, ওভার ট্রেডিং কি, এইগুলা বুঝে গেলে সহজ, আর না বুঝলে তো কঠিন। তবে সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে এটা প্র্যাকটিক্যালি যখন আপনি কাজ করতে নামবেন ইমোশনে আপনি পড়ে যাবেন। ইমোশন আপনাকে ধোকা দিবে, ইমোশন আপনাকে ছেঁকা দিবে, ইমোশন আপনাকে কষ্ট দিবে। ইমোশন এত খারাপ একটা জিনিস। অনেকে আছে না প্রেমে ছেঁকা খায় হাত কাটে, তো ইমোশনে পড়ে তার আপনি হাত কাটবেন না, ইমোশনে পড়ে আপনি কপাল থাপড়াবেন, কপাল বাইরাবেন, এটা কি করলাম, এই ভুলটা কেন করলাম, এটা না করলেও পারতাম। এখন আমার কথাগুলো আপনি হইতে পারে এতটা গুরুত্ব দিচ্ছেন না, বাট ইনশাআল্লাহ যখন মাঠে নামবেন তখন অবশ্যই আমার কথাগুলো গুরুত্ব দিবেন। আমি আশা করি গুরুত্ব না দিলেও আপনার অটোমেটিক্যালি গুরুত্ব দিতে হবে, না হলে আপনি কপাল থাপড়াবেন আর কপাল বাইরাবেন, যেটা কি করলাম, ইমোশন হারে কি করলাম, আমি লস করে ফেললাম। ঠিক আছে, তো যারা ইমোশন মেনটেন করে চলতে পারবে তারা ভালো পর্যায়ে যেতে পারবে, আর যারা লোভ সামলাইতে পারবেন না তারা খারাপ জায়গায় যাবে। এটা স্বাভাবিক, কারণ অতি লোভে তাঁতি নষ্ট। আর যে আগে যায়, আগে গেলে বাগে খায়, পিছিয়ে গেলে স্বর্ণ পায়, একটা কথা আছে না, আস্তে 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 যাবেন ভালো কিছু হবে, আর খুব তাড়াতাড়ি করার চেষ্টা করবে সেটা খারাপ কিছু হবে। একটা কথা মাথায় রাখবেন, অল্প সময়ে অনেক কিছু পেয়ে গেলে সেটা স্থায়ীভাবে থাকবে না। কষ্ট করে পরিশ্রম করে ধৈর্য ধরে যেটা আপনি পাবেন সেটা স্থায়ীভাবে থাকবে। তো আমাদের এই কাজটা কষ্ট, পরিশ্রম, ধৈর্য সবকিছু করে আস্তে আস্তে আমরা একটু 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 করে ইনকাম করবো। তবে ইনকাম করবো 100%, এটা বলতে পারি। মানে দিন শেষে যে ইনকামটা যে করবো আল্লাহ বাঁচায় রাখলে এটা 100%। তবে এটা বলতে পারি যে এটা 100% হবে। তবে প্রথম অবস্থায় 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখ, 1 কোটি হয়ে ইনকাম হয়ে যাবে। আমার এখানে আসলে আপনি জীবন পাল্টায় ফেলতে পারবো, এই করে ফেলতে পারবো, প্রথম মাস থেকে অনেক টাকা ইনকাম করতে পারবেন, আল্লাহ মাফ করুক, এগুলো মিথ্যা কথা। তবে আস্তে 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 প্রথম দিন আমাদের প্রথম মাস $5 করে ইনকাম হবে, পরবর্তী মাস ট্রাই করবো $10 করে পার ডে ইনকাম করার জন্য, সপ্তাহে 5 দিন, মাসে 22 দিন। তো এটা আমাদের জন্য আস্তে আস্তে এনাফ। আর যাদের কাছে এটা এনাফ হবে না, আলালের গলে দুলাল কিছু পার্সন আছেন, অনেক বড় লোক পার্সন আছেন যে ভাইয়া প্রতিদিন নতুন অবস্থায় কাজ করে $5 কামাবো, এটা আমার পোষাবে না ভাইয়া, অন্য কাজ করতে হবে। যে ব্যক্তি আমাদেরকে বলবে 2 দিনে লাখ লাখ টাকা কামাই দিতে পারবে, ওইরকম কাজ করতে পারবে, তাহলে আমি রিকোয়েস্ট করবো আমার কাছ থেকে বের হয়ে যে বলছে যে 2-3 দিন 4 দিন 1 সপ্তাহে লাখ লাখ টাকা ইনকাম করে দিতে পারবে তার কাছে চলে যান। আমার কাছে এখানে কোনো জায়গা নাই আপনার, কারণ এটা ধৈর্যশীলদের কাজ এবং এটা অবশ্যই একটা এডুকেটেড পার্সনের কাজ। এটা অশিক্ষিত মূর্খ মানুষের কাজ না, এটা অবশ্যই ভালো কাজ। ঠিক আছে, সো আপনি যদি একেবারেই মানে পড়াশোনা একবারই না জানেন ভাই, এটা আপনার জন্য কাজ না। আপনার চালাক হইতে হবে, টুকটাক জিনিস বুঝতে হবে, জানতে হবে, শিখতে হবে, যেহেতু এটা একটা স্টাডি। মানে আপনি যেমন পড়াশোনা এডুকেশনাল পারপাসে যেমন পড়াশোনা করেছেন, সো এটা আপনার একটা সাবজেক্ট। আপনি যদি সায়েন্সে পড়েন, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জুওলজি যেমন একটা সাবজেক্ট থাকে, তো স্টাডির পাশাপাশি আপনাকে বুঝতে হবে যে এটা একটা সাবজেক্ট। এইটা কেমন একটা সাবজেক্ট, যে সাবজেক্টটা যদি ভালো স্টুডেন্ট হয়ে যান লাইফে ভালো কিছু হইতে পারবে। আপনি যদি মনে করেন ম্যাথে অনেক ভালো স্টুডেন্ট কিন্তু আপনার লাইফে কিছু করতে পারবেন না, আপনি মনে করেন কেমিস্ট্রিতে অনেক ভালো, আপনি মনে করেন ব্যবসা উদ্যোগে ভালো, আপনি মনে করেন ফাইন্যান্সে অনেক ভালো, হ্যাঁ কমার্সের সাবজেক্ট গুলোতে ভালো, যে কোনো সাবজেক্টে ভালো হইতে পারেন, বাট আপনি এই সাবজেক্টে ভালো না, কিছু করতে পারবেন না।
এটা বুঝতে হবে যে আমি যেমন স্টাডি করতেছি, আমার কাছে হায়ার ম্যাথ যেমন একটা সাবজেক্ট, আমার কাছে ফাইন্যান্স যেমন একটা সাবজেক্ট, আমার কাছে কেমিস্ট্রি যেমন একটা সাবজেক্ট, আমার কাছে ফিজিক্স যেমন একটা সাবজেক্ট, আমার কাছে কমার্স, আমি তো কমার্সের স্টুডেন্ট ছিলাম না, সো কমার্সের সাবজেক্ট গুলোর নাম বলতে পারি না, আমি সায়েন্সের স্টুডেন্ট, সায়েন্সের সাবজেক্ট গুলোর কথা বলতেছি। সো আমার কাছে ওইগুলা একটা যেমন বই, এক একটা যেমন সাবজেক্ট, সো আমার কাছে ট্রেডিংটা একটা সাবজেক্ট, ট্রেডিংটা একটা স্টাডি। এখানেও আমার আমার এখানের মধ্যে স্টাডি করতে হবে। হ্যাঁ, এখানে আমাদের প্র্যাকটিক্যাল কোনো বই নাই যে বইয়ের সিলেবাস অনুযায়ী পড়বো, বাট আমি আছি, আমাদের কোনো বই লাগবে না। আমি যেহেতু আপনাদের কাছে আছি, তো আমাদের বই লাগবে না। সো যারা বড় হয়ে গেছেন অলরেডি, যারা বিয়ে শাদী করছেন, পোলা বাচ্চা কাচ্চা কাচ্চা আছে, হ্যাঁ, এরপরে হচ্ছে আপনারা চাকরি টাকরি করেন, তাদের হিসাব আলাদা। তারা মনে করবেন চাকরি করতেছেন, পাশাপাশি এই একটা ওয়ার্ক শিখতেছেন, যেটা দিয়ে আপনি টুকটাক ইনকাম করে যেতে পারবেন। বাট প্রথম অবস্থায় যদি চাকরি সেরে মনে করেন এখান থেকে সফল হয়ে গেছে, কোটি কোটি টাকা ইনকাম করে ফেলবে, এটা ভুল ধারণা। এটা এত সহজে ছাড়া যাবে না, আর এটা সহজ, এত সহজে ইনকাম না যতটুকু সহজ আপনি এখন মনে করতেছেন। ঠিক আছে, এত সহজও ইনকাম না, তবে মেনে চলতে পারলে অবশ্যই ভালো কিছু করতে পারবেন ইনশাল্লাহ, এতটুকু তো বলতেই পারি আমি, তাই না? আচ্ছা, তো এখন আমরা যে কাজটা করব, আমি কিন্তু আপনাদেরকে আমার অফিসিয়াল ফেসবুক পেজটা দিয়ে দিয়েছি, ওই ফেসবুক পেজটা অবশ্যই ফলো দিবেন, এন্ড দেন ফেসবুক পেজের সাথে সবসময় আপডেট থাকবেন। আর যদি আপনারা ফেসবুকে রিয়েক্ট দেন কোনো পোস্টে, অথবা যদি কমেন্ট করেন, আমি কিন্তু ফেসবুক পেজটা সম্পূর্ণ আমি চালাই, ফেসবুক পেজ কিন্তু আমার অ্যাডমিন চালায় না, আমি আমার ফেসবুক পেজ চালাই। সো যদি রিয়েক্ট দেন আমি খুশি হবো আপনার প্রতি, এবং আপনি যদি কমেন্ট করেন, আমি কমেন্টে রিয়েক্ট না দিলেও অবশ্যই কমেন্ট 100% আমি পড়ি আপনাদের কমেন্ট, তো অবশ্যই আমি খুশি হবো, আপনার নামটা আমার মাথায় গেঁথে যাবে যে না, এই ব্যক্তিটা আমাকে সাপোর্ট করে, তার মানে তাকে সাপোর্ট করা যায়, আমি তাকে সাপোর্ট করবো। একটু কষ্ট করে আমাকে খুশি রাখার জন্য আমার ফেসবুক পেজে, অথবা আমি যখন যে কোনো ভিডিও আপনাদের কাছে শেয়ার করবো, ইউটিউবে হইতে পারে, টিকটকে হইতে পারে, অথবা ফেসবুকে হইতে পারে, তো একটু রিয়েক্ট আর একটু কমেন্ট করেন, তাহলে আপনার ভাইরা একটু খুশি হয়ে যাবে, বুঝছেন না? আচ্ছা, তো এবার আসেন আমরা আমাদের টপিকের মধ্যে চলে আসি। আজকে কিন্তু আমরা অনেক কিছু শিখবো, অনেক কিছু শিখার আগে আমরা কেন গল্প করতেছি, প্রথমে ক্লাসে আসছেন, একটু মাইন্ডটারে ফ্রেশ করেন, মাইন্ডটারে ফ্রেশ করার পরে তাই না, তো তারা যদি কিছু নেই চলে যাবো। তো 480 জন ক্লাসের মধ্যে আসছেন, 480 জন কিন্তু হিউজ স্টুডেন্ট। আপনারা জানেন কিনা জানি না, আমি যখন এখানে রানিং ছিলাম, যখন রানিং ক্লাস করিতাম, তখন আমার এক একটা ক্লাসের মধ্যে 7500 স্টুডেন্ট জয়েন হইতো। বুঝেন, একটা মানে লাইভ ক্লাসের মধ্যে 7000, 5000, 6000, 7500, 7600 স্টুডেন্ট হাইয়েস্ট আমার ক্লাসের মধ্যে জয়েন হয়ে, লাইভ ক্লাসের মধ্যে জয়েন হয়ে ক্লাস করছে। তো আপনি বুঝেন, তো আমার যেখানে 7000, 6000 স্টুডেন্ট ক্লাসের মধ্যে জয়েন হয়েছে, সেখানে আমার 400-500 স্টুডেন্ট আমার জন্য কিছু না। এই স্টুডেন্ট তো ইজি ভাবে হ্যান্ডেল করা যায় আমার জন্য, তাই না? তো এই বিষয়টা কিন্তু আমার জন্য একেবারে ইজি। তো তারপরেও কিন্তু দিন শেষে 500 স্টুডেন্ট, 580 জন স্টুডেন্ট কম না। সবাই একসাথে কোনো ভাবে সম্ভব না যে সবাইকে একসাথে একটা রুমে জায়গা দেওয়া, তাই না? 480 জনকে কখনো সম্ভব না যে সবাইকে একসাথে আমি একটা রুমে জায়গা দিব, বিশাল বড় মাঠ লাগবে 500 জনকে জায়গা দিতে গেলে, আমার ধরতে গেলে, তাই না? তো যাই হোক, চলেন আমরা আমাদের ক্লাসের মধ্যে ফিরে যাই। আমরা আমাদের ক্লাস টপিক আজকে টুকটাক বুঝি, টুকটাক বুঝলে আমাদের হয়ে যাবে আশা করি। তো আমরা আজকে মার্কেটে দেখবো, এন্ড দেন আপনাকে হচ্ছে আমি বুঝাবো, আজকে একটা জিনিস দেখবো আর একটা জিনিস বুঝাবো, ঠিক আছে? আর কিছুই না। হোপফুলি আমার স্ক্রিন আপনারা ক্লিয়ার ভাবে দেখতে পাচ্ছেন, এন্ড আমার কথা স্পষ্টভাবে শুনতে পাচ্ছেন। তো আমরা ট্রেডিং করতেছি। প্রথমে আমি আবারও বলতেছি, এটা বাইনারি ক্লাস না, এটা ফরেক্স এর ক্লাস না, এটা স্পোর্টের ক্লাস না, এটা তিনটা টপিকের ক্লাস। তার মানে আমি যখন এই বেসিক গুলো শেষ করতেছি, আমি যখন ফরেক্সে যাব, তখন কিন্তু এই বেসিক গুলো আপনাদেরকে শিখাবো না। আমি ফরেক্সে গিয়েছি মানে আপনাদেরকে অ্যাডভান্স শিখাবো, কারণ আমি বাইনারিতে থাকা অবস্থায় আপনাকে ফরেক্স এর বেসিক শিখিয়ে ফেলছি। তো যে কেউ যদি এই ক্লাসগুলো না করে, তাহলে কিন্তু হবে না। যারা বাইনারি ট্রেডিং পছন্দ করেন, তাদের তো 100% করতে হবে। যারা বাইনারি ট্রেডিং মনে করেন যে না, এটা আমার ভাইয়া খুব ভালো লাগে, ট্রেডিংটা অনেক সহজ লাগে আমার কাছে, আমি 100% আপনাকে এই ক্লাসগুলো করতে হবে, 100% করতেই হবে। মানে প্রত্যেকটা সেক্টরের সাথে এই জিনিসগুলোকে আমি সাজায় দিচ্ছি, যাতে করে একটা মিস না হয়, সবগুলোর জন্য কিন্তু কাজে দিবে। সেম নলেজের কোনো পার্থক্য নেই, স্পোর্টে কোনো পার্থক্য নাই, ফরেক্সের কোনো পার্থক্য নেই, বাইরের কোনো পার্থক্য নেই, জাস্ট টেকনিকটা ভিন্ন, এছাড়া আর কিছুই না। ঠিক আছে, বাট নলেজ এক, টেকনিক ভিন্ন, এটা আপনাকে বুঝতে হবে। সো এইগুলো কিন্তু সবগুলা সেক্টরে কাজে দিবে। তো আমরা ট্রেডিং করতেছি, আমরা যেহেতু ট্রেডিং করতে আসছি, লিখতে পারি না রে ভাই মাউস দিয়ে,
ল্যাপটপে ক্লাস নিতেছি বুঝেন। তাও আবার আমার মাউসটা আমার বিছানার উপরে, যেহেতু আমি দেশের বাইরে, আমি আমার সেট আপটা দেশের বাইরে এখনো করতে পারি না, একটু টাইম লাগবে। সো এই কারণে ঘটনা যেটা হয়েছে সেটা হচ্ছে হোটেলে যেহেতু থাকি, রুমে বিছানার উপর দিয়ে ল্যাপটপে নিয়ে ক্লাস দিয়েছি আর কি। কি বলবো আর, দুঃখের কথা। তো আমরা ট্রেডিংটা করতে আসছি এখন। ট্রেডিং কি এরা আপনাদেরকে আমি শিখাই ফেলছি। নেক্সট ক্লাসে কিন্তু আপনাদেরকে ট্রেডিং কি সেটা আমি শিখাইছি আসলে। তো আমাদের বুঝতে হবে ট্রেডিং এর মধ্যে কি আছে আসলে, এটার মধ্যে কি আছে, কিভাবে কাজ করে, কি হয় না হয়, এটা আমাদের বুঝতে হবে। তো প্রথমে যে জিনিসটা সেটা হচ্ছে, ট্রেডিং এর মধ্যে যে জিনিসটা আছে সেটা হচ্ছে মার্কেট আছে। ভাই কি আছে ট্রেডিং এর মধ্যে? মার্কেট আছে। ওকে, ট্রেডিং এর মধ্যে কি আছে ভাই? মার্কেট আছে প্রথম অবস্থায়। ভাইয়া হোয়াট ইজ দ্য মার্কেট? ধরেন আমার একটা প্রোডাক্ট আছে, সাপোজ মনে করেন আমার একটা কোম্পানি আছে, কোম্পানির নাম হচ্ছে জুলেখা বেগম কোম্পানি। আমার কোম্পানির নাম, ঠিক আছে, জুলেখা বেগম কোম্পানি। এই জুলেখা বেগম কোম্পানি যেহেতু এটা আমার মানে পুরো ধরেন আমার বাংলাদেশের জন্য বা ওয়ার্ল্ড ওয়াইড অনেক বড় একটা কোম্পানি। তো জুলেখা বেগমের অনলাইন একটা শেয়ার বাজার থাকবে, জুলেখা বেগম কোম্পানির একটা শেয়ার মার্কেট ভ্যালু থাকবে। অথবা মনে করেন অ্যাপেল কোম্পানি, অ্যাপেল আইফোনের একটা কোম্পানি অ্যাপেল। সো অ্যাপেল যে কোম্পানিটা, ওর একটা মার্কেট ভ্যালু আছে না? সো আমরা অনেক সময় বলি না যে অ্যাপেলের শেয়ার কিনছে, অ্যাপেলের প্রোডাক্ট কিনছি, অ্যাপেলের শেয়ার কিনছি আমরা, অ্যাপেলের দাম শেয়ারের দাম বাড়লে আমি প্রফিট করব, অ্যাপেলের শেয়ার ডাউনে গেলে আমার লস হবে, এটা আমরা শুনছি না? অ্যাপেলের শেয়ার, স্যামসাং এর শেয়ার থাকতে পারে, হ্যাঁ, ম্যাকডোনাল্ডের শেয়ার থাকতে পারে, মাইক্রোসফটের শেয়ার থাকতে পারে, বিভিন্ন কোম্পানি কিন্তু প্রত্যেকটারই শেয়ার আছে। সো আমরা কিন্তু শেয়ার কিনতে পারি, আমরা যে কোনো কোম্পানির চাইলে শেয়ারটা কিনতে পারি। তবে শেয়ার যদি ধরেন আমি এখন অ্যাপেলের শেয়ারটা কিনবো, এবার অ্যাপেলের শেয়ারটা যদি আমি কিনতে চাই, এখন কি আমার ওই ক্ষমতা আছে ডিরেক্ট অ্যাপেল কোম্পানির সাথে যোগাযোগ করার? ওই ক্ষমতা কি আমার আছে? নাই। তাহলে এখন আমি কি করতে পারি? আমি একটা দালালের সহযোগিতা নিতে পারি। সহজ কথা, আমি কার সহযোগিতা নিতে পারি? দালালের। তো দালালটাকে আমাদের ট্রেডিং এর ভাষায় বলা হয় ব্রোকার। দালালটাকে আমাদের ট্রেডিং এর ভাষায় কি বলা হয়? ব্রোকার বলা হয়। কথাটা বুঝছেন? সো এটাকে বলা হয় ব্রোকার। সো আমি যেহেতু অ্যাপেলের শেয়ার কিনতে চাচ্ছি, আমি তো আর সরাসরি অ্যাপেলের কোম্পানির সাথে যোগাযোগ করতে পারবো না, কারণ আমি নর্মাল একটা মানুষ, সাধারণ একটা মানুষ। আমি মাত্র 1000 টাকার শেয়ার কিনতে চাই, অথবা আমি মাত্র $100 শেয়ার কিনতে চাই। এখন অ্যাপেলের কোম্পানিকে আমার জন্য বসে আছে যোগাযোগ করার জন্য $100 শেয়ারের জন্য? অ্যাপেলের বিলিয়ন বিলিয়ন ডলার লেনদেন হইতেছে, আর আমি $100 শেয়ার করবো, আমার জন্য বসে আছে। তো এখন তো আমার জন্য বসে না, এখন আমি কি করতে পারি? অ্যাপেলের শেয়ারে আমি কিনবো, কিন্তু একটা দালালের সহযোগিতা নিতে পারি, যেই দালাল আমাকে সহযোগিতা করবে অ্যাপেলের শেয়ারটা কেনার জন্য। কিভাবে? ওই দালাল আমাকে অ্যাপেলের সাথে কানেকশন করায় দিবে, এন্ড দেন আমি অ্যাপেলের শেয়ারটা কিনতে পারবো। ওই দালালটাকে ট্রেডিং এর ভাষা বলা হয় ব্রোকার। সো আমি যদি কোনো কিছু কিনতে চাই, কোনো প্রোডাক্ট কিনতে চাই, কোনো শেয়ার কিনতে চাই, এনিথিং এলস, যদি মার্কেটের মধ্যে ইনভেস্টমেন্ট করতে চাই, আমি ডিরেক্টলি ওই কোম্পানির সাথে যোগাযোগ করার ক্ষমতা আমার নাই। কিন্তু আমাদের ট্রেডিং এর যে দালাল, মানে দালালটা শব্দটা শুনতে অন্যরকম ভাবে, বাট এটাকে বলা হয় ব্রোকার। আমাদের ট্রেডিং এ যে একটা ব্রোকার থাকবে, ওই ব্রোকারের মাধ্যমে আমি ওয়ার্ল্ডের যে কোনো শেয়ারের মধ্যে ইনভেস্টমেন্ট আমি করতে পারবো, যে কোনো শেয়ার আমি কিনতে পারবো। আমার কথা কি বুঝতে পারছেন? তার মানে এইরকম ব্রোকার অনেক আছে, অনেক এরকম ব্রোকার আছে, অভাব নাই। যেমন আপনি যদি বলেন এক্সনেক্স, ফরেক্স এর জন্য ব্রোকার আছে। আপনি বাইনারির কথা যদি বলেন, বাইনারির জন্য কটেক্স আছে। বাট এই কটেক্সটাকে আমি হেট করি, ভুলেও কি কটেক্স এর মধ্যে কাজ করেন না, বিকজ অফ কটেক্স 100% একটা স্ক্যাম। এরপর হচ্ছে আইকিউ অপশন আছে, পকেট অপশন আছে, হ্যাঁ, বিনোলা, বিনোমো, বিভিন্ন বাইনারির জন্য বিভিন্ন ব্রোকার আছে। সেম ভাবে ফরেক্স এর জন্য কিন্তু অনেক ব্রোকার আছে যেখানে ট্রেড করা যায়। তবে আমার মতে, কারণ আমি কটেক্সে যে কাজ করছি, আমার কটেক্সে যে কমিউনিটি ছিল, এশিয়ার মধ্যে আমার মনে হয় না আমার থেকে বড় কারো কমিউনিটি ছিল কটেক্স এর মধ্যে, অনলি কটেক্স এর মধ্যে। তারপরেও আমি কটেক্সটাকে ছেড়ে দিয়েছি যখন আমি বুঝতে পারছি কটেক্স মানুষের সাথে স্ক্যাম করতেছে, মানুষদেরকে লস করাচ্ছে ভালোভাবে, তখন আমি কটেক্স ছেড়ে দিছি। মানে কটেক্স ওটিসির মাধ্যমে হিউজ পরিমাণে লস করে মানুষদেরকে, সো দ্যাটস আমি ছেড়ে দিছি কটেক্স, তখন আমি ছেড়ে দিছি। এন্ড দেন বড় কোনো অ্যাকাউন্টে প্রফিট হয়ে গেলে ওই প্রফিটটাকে আটকায় ফেলে, প্রফিটটাকে দিতে চায় না। হ্যাঁ, এইভাবে বুঝে আমি কটেক্স ছেড়ে দিছি। সো যারা আছেন কটেক্সে, আমি বলবো যে কটেক্সের মধ্যে যাওয়ার কোনো প্রয়োজন নাই আপনাদের, ঠিক আছে? এন্ড দেন বর্তমানে আমার কাছে যেটা মনে হয়, আপনার স্ক্যাম ছাড়া
মানে কোনো প্রকার লিঙ্ক স্ক্যাম বলেন, কোনো প্রকার ক্ষতি বলেন, সবকিছু ছাড়া আমার কাছে একেবারে পারফেক্ট যেটা মনে হয় সেটা হচ্ছে পকেট অপশন। কেন পকেট অপশনকে আমার পারফেক্ট মনে হয়? এটা হচ্ছে একটা ব্রোকার। পকেট অপশন হচ্ছে বাইনারির জন্য একটা ব্রোকার। এই ব্রোকারটার মাধ্যমে আমরা যে কোনো কোম্পানির শেয়ার, যে কোনো কারেন্সি, যে কোনো দেশের কারেন্সির মধ্যে আমরা ইনভেস্টমেন্ট করতে পারবো এই ব্রোকারের মাধ্যমে। এন্ড দেন অনেকগুলো ব্রোকার আছে, বাট আমি এখন পকেট অপশন নিয়ে কাজ করতেছি। কেন? আপনি যদি কর্টেক্স নিয়ে কাজ করেন, আপনি যদি অন্যান্য সেক্টর নিয়ে কাজ করেন, এখানে দুইটা অপশন থাকে। একটা হচ্ছে রিভিনিউ শেয়ার একটা অপশন থাকে, এন্ড দেন একটা টার্ন ওভার শেয়ার একটা অপশন থাকে। রিভিনিউ শেয়ারটা হচ্ছে, সহজ কথা বলি, আপনি যার আন্ডারে কাজ করবেন, আপনি যদি লস করেন তার অ্যাকাউন্টে 80% তার অ্যাকাউন্টে চলে যাবে। আর আপনি যদি প্রফিট করেন তার অ্যাকাউন্ট থেকে 80% মাইনাস করবে, $80 মাইনাস করবে। তার মানে আপনি যার আন্ডারে কাজ করবেন সে কখনো চাবে না যে আপনি প্রফিটেবল থাকবেন, কারণ আপনি প্রফিট করলে কিন্তু তার লস হচ্ছে, আর আপনি লস করলে তার প্রফিট হচ্ছে। টার্ন ওভার শেয়ার হচ্ছে, আপনি যদি প্রফিটে থাকেন তাহলে তার প্রফিট, আপনি লস করলে তার লস হবে। মানে আপনাকে টার্ন ওভার শেয়ারের মাধ্যমে আপনাকে সে চাবে আপনাকে প্রফিট করানোর জন্য, কিন্তু টার্ন ওভার শেয়ারের মধ্যে ইনকাম নগণ্য। টার্ন ওভার শেয়ার হচ্ছে ইনকাম নগণ্য, যার ফলে কেউ লোভ সামলাতে না পারে রিভিনিউ শেয়ার দিয়া আপনাদেরকে অ্যাকাউন্ট খোলাবে, এন্ড দেন আপনাদেরকে লস করাবে, সে প্রফিট নিবে। এইটা হচ্ছে কর্টেক্স এর মধ্যে এরকম ঝামেলা হয়। বাট পকেট অপশনের যে জিনিসটা, পকেট অপশনের রিভিনিউ এন্ড টার্ন ওভারের কোনো ঝামেলা নাই। রিভিনিউ এন্ড টার্ন ওভারের এরকম কোনো ঝামেলা নেই যে আপনাকে লস করলে তার প্রফিট হয়ে যাবে, সে প্রফিট করবে, এরকম কোনো ঝামেলা পকেট অপশনের মধ্যে নাই। এর পাশাপাশি লিঙ্ক আছে, তবে আমি পকেট অপশনের সাথে লিঙ্কের সাথে কোনো জড়িত না। আমি পকেট অপশনের সাথে সিপিআই বেজের মধ্যে কাজ করতেছি। একটা ইউজার যদি কোটি টাকা প্রফিটও করে ফেলে, আমার কখনো লস হবে না। একটা ইউজার যদি লসও করে ফেলে, তাতেও আমার কোনো প্রফিট হবে না। কিন্তু যেহেতু আপনি প্রফিট করলে আমার কোনো লস হচ্ছে না, তাহলে আমি কি চাবো না আপনাকে প্রফিট করানোর জন্য? আমি কি চাবো না আপনাকে প্রফিট করানোর জন্য? সিপিআই বেস মানে ধরেন আপনি পকেট অপশনে আসছেন, কাজ করতেছেন, এর বিনিময়ে কোম্পানি আমাকে সামান্য পরিমাণে জাস্ট কিছু প্রফিট দিবে, এছাড়া আর কিছুই না। ঠিক আছে, সিপিআই বেস। কিন্তু আপনি এখানে কত লাখ টাকা ইনকাম করলেন, কি করলেন না করলেন, সেটা আমার দেখার বিষয় না। তবে আমার এটা কোম্পানির জন্য আমার দেখার বিষয় না, কিন্তু আমার জায়গা থেকে অবশ্যই এটা দেখার বিষয়, যাতে করে আপনি এখান থেকে প্রফিট করে বেরোতে পারেন। কারণ আপনি যদি প্রফিট করেন তাহলে আপনি আমাকে কোর্স ফি দিয়ে কাজ করবেন। আপনি যদি প্রফিট করেন আপনি আমাকে ভালোবাসবেন। আপনি যদি প্রফিট করেন আপনি আমার মাধ্যমে একটা ফ্যামিলিকে সাপোর্ট দিতে পারবেন। আপনি প্রফিট করলে আপনি আপনার সমান স্বপ্ন পূরণ করতে পারবেন আমার মাধ্যমে। আপনি আমারে ভালোবাসবেন আপনি প্রফিট করতে পারলে। লস করে ফেললে তো আমার লস হচ্ছে না, কিন্তু লস করে ফেললে আপনি বলবেন ভাইয়া কি কাজ শিখাইলেন, লস করলাম। পরে আপনি আমার বললেন ভাইয়া ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম, পরে আপনি নিজে ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন, আমার খারাপ লাগবে। সো দ্যাটস ওয়াই আমি 100% চেষ্টা করব আপনাদেরকে প্রফিটেবল রাখার জন্য। আর যেই কারণে আমি পকেট অপশনকে সিলেক্ট করে নিয়েছি। পকেট অপশন অবশ্যই ওয়ার্ল্ড এবং 100% ট্রাস্টেড একটা ব্রোকার। যে ব্রোকার চলে যাবে, ব্যানিশ হয়ে যাবে, এই হয়ে যাবে, সে হয়ে যাবে, এটা কোনো পসিবিলিটি নাই। এরপরেও ভাই আমি আপনাকে কি বলবো, তারপরে যদি আপনার কোনো প্রবলেম মনে হয় ভাই, আপনি এখানে কাজ করতে আইসেন না, কিছু করার নাই আপনার, বা আমার ক্ষেত্রে কিছু করার নাই। ঠিক আছে, এবার আসেন আমি আপনাকে পরবর্তীতে কথা বলি। তো আমরা ব্রোকারটাকে বাইনারির জন্য সিলেক্ট করলাম কি পকেট অপশন, এন্ড দেন ফরেক্স এর জন্য আমরা সিলেক্ট করেছি এক্সনেক্স। ফরেক্স এ যখন আমরা কাজ করব তখন আমরা এক্সনেক্স, আর যদি আমরা যখন স্পোর্ট ট্রেডিং করবো তখন আমরা ব্রোকার সিলেক্ট করেছি বাইন্যান্স। অর্থাৎ স্পোর্টের জন্য বাইন্যান্স সিলেক্ট করেছি, ফরেক্স এর জন্য আমরা এক্সনেক্স সিলেক্ট করেছি, আর বাইনারির জন্য আমরা পকেট অপশন সিলেক্ট করেছি। বাইনারি এর জন্য আমরা পকেট অপশনটাকে সিলেক্ট করেছি। তো পকেট অপশন, এক্সনেক্স, বাইন্যান্স, এই তিনটা তো অবশ্যই আমাদের লাগবে। আমাদের বর্তমানে বাইন্যান্স আছে, আর যেটা এখন বাইনারি নিয়ে কাজ করবো, দ্যাটস মিনস আমাদের একটা পকেট অপশন অ্যাকাউন্ট লাগবে, যেটাতে আমরা প্রতিদিন যা শিখবো ওইগুলা প্র্যাকটিস করব। মানে আমরা প্রতিদিন যা শিখতেছি প্র্যাকটিক্যালি ওইগুলো আমরা মার্কেটের মধ্যে গিয়ে প্র্যাকটিস করব। এইটা তো আমাদের লাগবে, তার মানে একটা অ্যাকাউন্ট লাগবে। তো অ্যাকাউন্ট কিভাবে খুলবেন, কিভাবে ভেরিফাই করবেন, কি করবেন না করবেন, আমি আপনাদেরকে শিক্ষা দেবো। কালকে একটা ভিডিও আপনাদেরকে দিয়ে দিব, এই ভিডিওটা দেখে দেখে আপনারা অ্যাকাউন্ট খুলে নিয়েন, ভেরিফাই করে নিন, এভরিথিং কমপ্লিট আপনারা করে নিন। আশা করি আপনাকে বুঝাইতে পারলাম। ওইটা নিয়ে আপনাকে প্যারা খাইতে হবে না। আসলে আমার যখন মনে হবে আপনাদের অ্যাকাউন্ট খোলার সময় হয়ে গেছে আমি দিব, কিন্তু তাড়াহুড়া কেউ করেন না, কারণ তাড়াহুড়া করলে আমার এখান থেকে বের হয়ে চলে যেতে পারেন। তাড়াহুড়া করলে আমার ক্লাস আপনার জন্য না, এক্সট্রিমলি সরি। ঠিক আছে, অত তাড়াহুড়ার কিছুই নেই, ধৈর্য সহকারে থাকেন, অল্প অল্প শিখেন, কারণ এটা আপনার লাইফ টাইম, একদিন দুই দিনের জন্য না, এটা আপনার লাইফ টাইম একটা ওয়ার্ক, লাইফ টাইম একটা স্কিল। যেহেতু লাইফ টাইম একটা স্কিল, আমাকে সময় দিতে হবে।
এইটার মাধ্যমে গ্যারান্টি দিয়ে বলতেছি অনেকে জীবন ঘুরে যাবে। সো ভাই এটা ছোটখাটো কোনো বিষয় না ভাই। তো এইটার মধ্যে যদি তাড়াহুড়া করেন তাহলে তার কিছু করার নাই, তাড়াহুড়া কখনো এটার মধ্যে করা যাবে না। ওকে, তাহলে আমরা মার্কেটের মধ্যে আমরা দেখতেছিলাম যে ব্রোকার গুলা কি বা কোন ব্রোকারের মাধ্যমে আমরা যে কোনো শেয়ারের মধ্যে ইনভেস্টমেন্ট করতে পারবো, ব্রোকার গুলার মাধ্যমে। ব্রোকার গুলার নাম আমরা দেখলাম। এখন যে কোনো শেয়ার বলতে অ্যাপেল একটা শেয়ার, এটার আমরা একটা মার্কেট বলবো। ধরেন ম্যাকডোনাল্ড একটা শেয়ার, এটার আমরা একটা মার্কেট বলবো। এরপরে ধরেন স্যামসাং, এটা একটা মার্কেট বলবো। ভিভো একটা মার্কেট বলবো। এরপরে বিভিন্ন ধরনের, হ্যাঁ, ফেসবুকের একটা মার্কেট আছে। ফেসবুকে যখন একটা ফেসবুকের মার্কেটে যখন আমরা অনলাইনে দেখবো, এটা একটা মার্কেট বলবো। গুগলের একটা মার্কেট ভ্যালু আছে, মার্কেট বলবো। এভাবে এগুলো হচ্ছে এক একটাকে মার্কেট বলা হয়। সো এরকম সেম ভাবে বিভিন্ন দেশের কারেন্সির মার্কেট আছে, কারেন্সি মার্কেট। সো কারেন্সি মার্কেট গুলো বিভিন্ন রকম হয়ে থাকে, সেগুলো আমরা দেখবো, বুঝবো, তবে আস্তে ধীরে বুঝবে, কোনো সমস্যা নাই। তো এখন মার্কেট আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখা দিই, হোয়াট ইজ দ্য মার্কেট। মার্কেট জিনিসটা কি, চলেন আমি ধরেন এখানের মধ্যে আসলাম, আমি আমার অ্যাকাউন্টের মধ্যে প্রবেশ করি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, দিস ইজ মাই অ্যাকাউন্ট। ওকে, সো এই অ্যাকাউন্ট থেকে মার্কেট কি, মার্কেট কিভাবে, মার্কেট গুলো সেটা আমরা বুঝবো। তো মার্কেটটাকে আপনাদের কিন্তু একটা অ্যাকাউন্ট থাকবে, তবে কখন আপনারা খুলবেন সেটা আমি নির্ধারণ করব। আগে আগে কেউ পাকনামি করতে যায় না, কারণ এরকম পাকনা মানুষ আমার পছন্দ না, যে বেশি পাকনামি করে একদিনে সব শিখা ফেলবে, একদিনে ইনকাম করে ফেলবে, একদিনে বড়লোক হয়ে যাবে, ওইরকম মানুষ পছন্দ না। আমি যেহেতু আপনাদের এই স্টাডি মানে কোর্সের শিডিউলটা আমি ক্রিয়েট করছি, কখন কোনটা আপনাদেরকে দিলে বেটার হবে এটা আমি জানি। তো আমার প্রতি ওই বিশ্বাসটা রাখেন, যখন যেটা আপনাদেরকে দেবে সেটা যেন বেটারই হয়। আমি কি বুঝতে পারলাম? এটা হচ্ছে একটা মার্কেট যেটা আপনাদের সবারই থাকবে, মোবাইলে হোক অথবা ল্যাপটপে হোক, যেভাবে হোক আপনার একটা থাকবে, একটা অ্যাকাউন্ট থাকবে। অ্যাকাউন্টে ধরেন সবকিছু ভেরিফাই করা আছে। আপনার অ্যাকাউন্টের মধ্যে আপনার ইনভেস্টমেন্ট থাকবে, টুকটাক ইনভেস্টমেন্ট থাকবে, নতুন অবস্থা একবারে কম থাকবে, কারণ নতুন অবস্থা আপনি বড় ইনভেস্টমেন্ট আসবেন তো, একবারে কম, যেখান থেকে আপনি টুকটাক ইনকাম নিয়ে বের হবেন আর কি। সো আমরা এখন মার্কেট দেখবো। এখানে যদি আপনি লক্ষ্য করেন, আমি এটা একটু চেঞ্জ করে নিই। এখানে যদি আপনি লক্ষ্য করেন, এই জায়গাটার মধ্যে দেখেন তো, এখানে দেখেন এই যে জায়গাটার মধ্যে দেখছেন CHF-JPY একটা লেখা আছে। এই যে CHF যে JPY-টা, এটাকে বলা হয় মার্কেট বলা হয় ভাই। এগুলো হচ্ছে একটা মার্কেট। এবং CHF-JPY মার্কেটটা কিভাবে হইলো? CHF, হ্যাঁ, CHF মানে CHF মানে কানাডিয়ান যে কারেন্সিটা আছে না, কানাডা দেশের যে কারেন্সিটা, সেটা হচ্ছে CHF। এন্ড দেন JPY, জাপানের দেশের যে কারেন্সি মানে যে টাকাটা, ওটাকে বলা হয় JPY। আমেরিকার যে ডলারটা, ওটাকে বলা হয় USD। আমেরিকার যে ডলারটা, এটাকে কি বলা হয়? USD। যেমন আমেরিকান টাকাটাকে বলা হয় USD, বাংলাদেশের মানে পয়সাটাকে বলা হয় টাকা, যে 1 টাকা 2 টাকা। সেম ভাবে আমেরিকার এটাকে বলা হয় $1 $2, যেটাকে বলা হয় USD, 1 USD 2 USD। এন্ড দেন কানাডাকে বলা হয় CHF, জাপানিকে বলা হয় JPY। এভাবে এভাবে বিভিন্ন দেশের কারেন্সি থাকে। সো কানাডিয়ান যে কারেন্সিটা, রুপিয়া টাকাটা আছে, ওইটা থেকে যদি জাপানিতে কনভার্ট করতে চাই, এটা রেঞ্জ কত বর্তমানে, এখানে একটা প্রাইস দেওয়া আছে। এটা হচ্ছে অনলাইন মার্কেট। 190.503 চলতেছে প্রাইসে আর কি, মানে অনেকটাই পার্থক্য আপনি বলতে পারেন। তো ঘটনা কিন্তু এখন বুঝেন, ঘটনা কিন্তু এখন এরকমই। এখন এটা হচ্ছে একটা মার্কেট, CHF-JPY একটা মার্কেট। আমি এখন চাইলে অন্য মার্কেটে প্রবেশ করতে পারবো। যেমন আমি যদি এই যে এখানে ক্লিক করি, এখানে অনেক মার্কেট আছে। অনেক মার্কেটের মধ্যে AUD USD পাশে OTC লেখা আছে। এই OTCটাই হচ্ছে মূল ঝামেলা। এই OTCটাই আমাদের জন্য একটা যুদ্ধক্ষেত্র। এই OTCর সাথে আমাদের যুদ্ধ করে চলতে হবে, আর না হলে আমরা কখনো এখান থেকে ইনকাম করে যেতে পারবো না। তো যেটার পাশে OTC লেখা আছে, OTCর ফুল মিনিং হচ্ছে ওভার দ্য কাউন্টার। যারা কমার্সের স্টুডেন্ট আছেন তারা কিন্তু খেয়াল করে দেখবেন, আপনাদের বইয়ের কোনায় কাঞ্চিতে কিছু কোম্পানির সাথে OTC লেখা থাকে। সো OTCটার মিনস হচ্ছে ওভার দ্য কাউন্টার। আমি অবশ্য কমার্সের স্টুডেন্ট না, আমি সায়েন্সের স্টুডেন্ট, তারপর আমি দেখেছি, টুকটাক ধারণা তো আছে ভাই, যেহেতু এট এ টাইম আমি স্টুডেন্ট ছিলাম। এরপরে আমি একাডেমিক টিচার, কোচিং সেন্টার ছিল আমার নিজের, আমি আমার নিজের কোচিং সেন্টারের মধ্যে ক্লাস নিতাম। তো সবকিছুরই ধারণা আছে আমার, ঠিক আছে। এরপরে ফ্রিল্যান্সিং করছি, ফ্রিল্যান্সিং এ ক্লাস করাইতাম 4-5 বছর আগে। এরপরে ট্রেডিং কোর্স করানো শুরু করলাম, 3 বছর হয়ে গেছে অলরেডি ট্রেনিং কোর্স করাচ্ছি। ইউটিউবে আমার আগের ভিডিও দেওয়া আছে, আপনারা দেখবেন। তো OTCটা ওভার দ্য কাউন্টার। এন্ড
এর পাশাপাশি কিন্তু আমি একজন ওয়েব ডেভেলপার, ঠিক আছে। সো সবকিছু ধারণা আছে আল্লাহর রহমতে। সো দ্যাটস ওয়াই কিন্তু আপনাদেরকে আমি এগুলো ভেঙে বুঝাই দিতে পারবো। এগুলো শিরায় ঢুকে আপনাদেরকে আমি বলে দিতে পারবো যে এইগুলো এইভাবে এইভাবে এই অ্যালগরিদমে ক্রিয়েট করা হয়েছে। দ্যাটস ওয়াই কিন্তু আপনাদের জন্য অনেকটা সহজ হয়ে যাবে। এখন এই যে যেই মার্কেট গুলোর পাশে দেখেন, যেমন মনে করেন এই এইউডি ইউএসডি একটা মার্কেট, সিএইচএফ এনওয়ার একটা মার্কেট, ইউরো সিএইচএফ আর একটা মার্কেট, ইউরো জেপিওয়াই ওটিসি একটা মার্কেট, ইউরো ইউএসডি ওটিসি একটা মার্কেট, এমএডি ইউএসডি একটা মার্কেট, এটা একটা মার্কেট, এটার একটা মার্কেট, এটার একটা মার্কেট, এটার একটা মার্কেট, এটার একটা মার্কেট, আরো মার্কেট আছে। দেখবেন আমি একটু যদি নিচে যাই, এই দেখেন কতগুলা মার্কেট এখানে আছে। মিনিমাম ভাই 50টা মার্কেট তো এখানে আছে, তাই না ভাই? মিনিমাম 50টা মার্কেট কিন্তু এখানে আপনি দেখতে পাচ্ছেন। ওকে, ধরেন আমি এখন সিএইচএফ জিপিওয়াই মার্কেটে ক্লিক করলাম, অথবা অন্য একটা মার্কেট, যেমন মনে করেন আমি সাপোজ এইউডি ইউএসডি, মানে এই যে পয়েন্টটা এইউডি ইউএসডি, এখানে যদি একটা ক্লিক করি, এটা হচ্ছে আরেকটা মার্কেট। এই মার্কেটটা কিন্তু দেখেন আরেক রকম। এই মার্কেটের এইগুলোর দিকে তাকান, গ্রাফটার দিকে তাকান, গ্রাফটা কিন্তু একরকম। মানে এই গ্রাফটা দেখেন কেমন, এই মার্কেটের গ্রাফটা দেখছেন কেমন। আমি যদি এখন আরেকটা মার্কেটে যাই, আরেক রকম গ্রাফ হবে। দেখেন এই যে আমি এই নতুন একটা মার্কেট ওপেন করলাম, এই গ্রাফটা কিন্তু আবার আরেক রকম, খেয়াল করেন এই গ্রাফ আরেক রকম। আমি যদি আরেকটা নতুন মার্কেট বের করি, এই গ্রাফ আবার আরেক রকম, খেয়াল করছেন এই গ্রাফটা কিন্তু আবার আরেক রকম দেখা যাচ্ছে। তার মানে এক একটা মার্কেটের এক একটা গ্রাফ এক এক রকম থাকবে, কারণ এক একটা মার্কেটের এক একটা প্রাইস যেহেতু ভিন্ন, সো গ্রাফ গুলো ভিন্ন হবে। এগুলো কিন্তু গ্রাফ, আমরা সহজ বাংলা কথায় যেটা বুঝি এগুলোকে গ্রাফ বলা হয়, তাই না? এগুলোকে গ্রাফ বলা হয়। তো এই যে গ্রাফটা যে তৈরি হয়েছে, কথাগুলা বুঝেন, এই গ্রাফ গুলা যে ক্রিয়েট হইলো কিসের মাধ্যমে তৈরি হইলো? সবুজ কালার কিছু দেখা যায়, আবার লাল কালার কিছু দেখা যায়। ভাই ভুল বলছিনি? সবুজ কালার কিছু আছে, লাল কালার কিছু বক্সের মতো আছে, এগুলো কি বক্সের মতো দেখা যায়, তাই না? এই যে সবুজ কালার বক্সের মতো কিছু আছে, লাল কালার বক্সের মতো কিছু আছে। সো এই যে সবুজ কালার বক্স অথবা লাল কালার যে বক্সের মতো আপনি দেখতেছেন, বক্সের মতো আয়ত খাম্বার মতো দেখা যায়, তো এগুলোকে বলা হয় ক্যান্ডেল বলা হয়। এগুলোকে কি বলা হয়? ক্যান্ডেল বলা হয়। যেমন ছেলে এবং মেয়ে, বেড়া এবং বেডি, সেরা এবং সেরি, সবাইরে যেমন মানুষ বলা হয়, তেমন ভাবে লাল কালার আর সবুজ কালার, ছোট ক্যান্ডেল বড় ক্যান্ডেল, যেমন মোড়া ক্যান্ডেল পাতলা ক্যান্ডেল, যেটা আপনি বলেন না কেন, সবগুলারে বলা হয় ক্যান্ডেল। সবাই যেমন বেড়া বেড়ি সেরা সেরি পোলা মাইয়া, হ্যাঁ গেদা গেদু নাতি নাতনি, সবগুলারে যেমন মানুষ বলা হয়, তো তেমন ভাবে এই সবুজ কালার বক্স আর লাল কালার বক্স, এই ছোট সবুজ কালার বক্স আর বড় সবুজ কালার বক্স আর হালকা করে দাগোলা বক্স, যেগুলোই কথাই বলেন না কেন, সবগুলারে বলা হয় ক্যান্ডেল। কথাগুলো একটু ক্লিয়ার স্পষ্ট ভাবে বুঝেন, এগুলা বেসিক। এগুলাকে বলা হয়, এগুলা ফরেক্সও আছে এই ক্যান্ডেল, স্পট ট্রেডিং এও আছে, বাইনারি তো আছে, দুনিয়ার সব ট্রেডিং এ, দুনিয়ার সব শেয়ার মার্কেটের মধ্যে এই ক্যান্ডেল গুলো আপনি পেয়ে যাবেন। সো এগুলোকে বলা হয় হচ্ছে ক্যান্ডেল, ক্যান্ডেল বলা হয়। ওকে, এখন এই যে এগুলার যে ক্যান্ডেল বলা হয়, যেমন সব বলার মানুষ বলা হয়, কিন্তু বেড়া করে বেড়া বলা হয়, বিড়ি করে বিড়ি বলা হয়। তো এই ক্যান্ডেলের মধ্যেও লিঙ্গর প্রকারভেদ আছে, ক্যান্ডেলের মধ্যেও কি আছে? লিঙ্গের প্রকারভেদ আছে। এই ক্যান্ডেলেরও লিঙ্গ আছে। এই ক্যান্ডেলের সবুজ কালার যে ক্যান্ডেলটা, এটাকে বলা হয় বেড়া ক্যান্ডেল। এটাকে কি বলা হয়? বেড়া ক্যান্ডেল। মানে ভাই সহজ কথা, শুদ্ধ ভাষা যেটা পুরুষ ক্যান্ডেল বলা হয় আর কি, বুঝছেন? আমি ভাই শুদ্ধ কথা বলতে পারি না, জন্মগত ভাই এই ভাষায় কথা বলি ভাই, দুঃখিত। গরিব পরিবারের সন্তান, একবারে নিম্নবিত্ত ফ্যামিলি থেকে উঠে আসছি। সো ভাই স্ট্যান্ডার্ড ফ্যামিলি থেকে আসতে পারি নাই, তো এই কারণে শুদ্ধ ভাষা শিখতে পারি নাই, ঠিক আছে? সো আমি এইভাবেই কথা বলি, ভালো লাগলে থাকেন, না লাগলে চলে যান। আমি এত শুদ্ধ ভাষায় কথা বলতে পারবো না, জন্মগত স্বভাব এটা আমার। সো সো সবুজ কালার যে ক্যান্ডেলটা, এটাকে বলা হয় বেড়া ক্যান্ডেল। আর লাল কালার যে ক্যান্ডেলটা, এটাকে বলা হয় বেড়ি ক্যান্ডেল। বেড়ি ক্যান্ডেল, ঠিক আছে? বেড়া বেড়ি সেরা সেরি গেদা গেদু সবই আছে এখানে। তো সবুজ কালার ক্যান্ডেলটাকে কি বলা হয়? বেড়া ক্যান্ডেল। আর লাল কালার ক্যান্ডেলটাকে হয় বলা হয় বেড়ি ক্যান্ডেল। এখন ঘটনা হয়েছে, আমি ওর নাম দিলাম পুরুষ, কিন্তু ওর তো খালি পুরুষ না, ওর তো স্পেসিফিক একটা নাম থাকবো রে ভাই, নাম থাকবো না? খালি পুরুষ যদি বলি যে এখানে পুরুষ আছে, না। আমি যদি আমার বন্ধুরে বলি এই পুরুষ আমার বন্ধু হইব না,
ধরেন আমার বন্ধুর নাম হচ্ছে সলিমুল্লাহ, আমার বন্ধুর নাম হচ্ছে সলিমুল্লাহ। তখন আমি আমার বন্ধু ও সলিমুল্লাহ প্রথমে একজন মানুষ, সেকেন্ড ও একজন পুরুষ, থার্ডলি ওর নাম সলিমুল্লাহ। কথা বুঝছেন? তাহলে এই যে সবুজ কালার যে ক্যান্ডেল না, পুরুষ তো বুঝলামই, ওদের স্পেসিফিক নাম আছে, ওদের আরো কিছু নাম আছে। ওদেরকে বলা হয় বুলিশ ক্যান্ডেল। কি বলা হয়? এই সবুজ কালার ক্যান্ডেল যেগুলা, আমি কিন্তু এখন আর গ্রাফ বলতেছি না, আমি কিন্তু এখন আর এগুলোর বক্স বলতেছি না, আমি কিন্তু আপনাদেরকে এগুলোর বলছি, ইন্ট্রোডাকশন করেছি, এগুলোকে বলা হয় ক্যান্ডেল বা সবুজ কালার যে ক্যান্ডেল গুলা, এগুলোকে বলা হয় বুলিশ ক্যান্ডেল। বুলিশ, ঠিক আছে, বুলিশ ক্যান্ডেল। আর লাল কালার যে ক্যান্ডেল গুলো না, যে লাল কালার যে ক্যান্ডেল গুলা, এগুলোকে বলা হয় বিয়ারিশ ক্যান্ডেল। নোট করে ফেলবেন কিন্তু, এই ছাড়া সেরি যেগুলা ক্লাসের মধ্যে আছে নোট করে ফেলবেন, এগুলোকে বলা হয় বিয়ারিশ ক্যান্ডেল। আমার হাতের লেখা কি সুন্দর রে ভাই, মাথা নষ্ট সুন্দর হাতের লেখা। তো দেখেন, এই সবুজ কালার গুলারে বলা হয় বুলিশ ক্যান্ডেল, এন্ড দেন লাল কালার গুলাকে বলা হয় বিয়ারিশ ক্যান্ডেল। ভাইয়া বুঝছি না এটা? ওকে, এটার আরো একটা নাম আছে, এটারে বলা হয় বায়ার্স ক্যান্ডেল। এটা বলা হয় বায়ার্স ক্যান্ডেল, বায়ার্স ক্যান্ডেল। আর লাল কালার ক্যান্ডেলটাকে বলা হয় সেলার্স ক্যান্ডেল, সেলার্স ক্যান্ডেল। ওকে, আর গ্রিন কালারটাকে বলা হয় বায়ার্স ক্যান্ডেল। অবশ্য আমি সবসময় বলি বায়ার্স ক্যান্ডেল, সেলার্স ক্যান্ডেল, বায়ার্স ক্যান্ডেল, সেলার্স ক্যান্ডেল, বায়ার্স ক্যান্ডেল, সেলার্স ক্যান্ডেল। আজকের পর থেকে আমি যদি কখনো বলি যে বায়ার্স ক্যান্ডেল, তার মানে আপনাদেরকে বুঝে নিতে হবে আমি সবুজ কালার ক্যান্ডেলের কথা বলেছি। আজকের পর থেকে সবুজ কালার বলবো না, আজকের ক্লাসের পর থেকে লাল কালার বলবো না, আজকের পর থেকে বলবো বায়ার্স ক্যান্ডেল, সেলার্স ক্যান্ডেল, অথবা বুলিশ ক্যান্ডেল, অথবা বিয়ারিশ ক্যান্ডেল, অথবা বেড়া ক্যান্ডেল, না হলে বেডি ক্যান্ডেল। যে কোনো একটা কথা বলবো, আপনারা বুঝে নেবেন কোনটার কথা আমি বলতেছি। আমি কি বুঝাইতে পারতেছি? এটা বুঝার না বুঝার কিছু নাই, তো জিজ্ঞেসও করবো না বুঝতেছেন কিনা। মনোযোগ হইলে 1,00,000% বুঝে যাবেন। কঠিন একটা শব্দ এখানে বলি নাই আমি আসলে। এবার আমি বুঝলাম। এখন এইটা যে একটা বেড়া ক্যান্ডেল, এটার নাম যে দেওয়া হইলো বুলিশ ক্যান্ডেল, কেন এটার নাম বুলিশ ক্যান্ডেল দেওয়া হইলো? অথবা এই যে এখন যে লাল ক্যান্ডেলটা আসতেছে, এটার নাম যে দেওয়া হইলো বিয়ারিশ ক্যান্ডেল, কেন এটাকে বিয়ারিশ ক্যান্ডেল বলা হইলো? অথবা কেন এটাকে বায়ার্স ক্যান্ডেল বলা হইলো? আর লাল কালারটাকে কেন এটাকে সিলার্স ক্যান্ডেল বলা হইলো? আর অথবা এটাকে কেন বেড়া ক্যান্ডেল বলা হইলো, এটাকে কেন বেডি ক্যান্ডেল বলা হইলো? এটা তো আমাদের বুঝতে হবে, তাই না? এবার চলে আমরা এখন এই জিনিসগুলা বুঝবো। তো এটা বুঝার আগে আমাদের না একটা ক্যান্ডেলের পার্টস গুলা সম্পর্কে জানতে হবে, যে একটা ক্যান্ডেলের কতগুলা পার্টস পাতি আছে। ঠিক আছে, যেমন একটা মানুষের 2টা হাত, 2টা পা, একটা কল্লা, 2টা চোখ, একটা থুকু, 2টা নাক, কেন একটা নাক, একটা মুখ, 2টা কান, হ্যাঁ, একটা পেট, একটা পিঠ, হাতে মাথায় অগণিত চুল, হাতের মধ্যে 5টা আঙ্গুল, কত কিছুই আছে রে ভাই, বলে শেষ হয়ে যাবে না। কিন্তু একটা ক্যান্ডেলের বডির পার্সপাতি আছে, যে একটা ক্যান্ডেলের কোন অংশটাকে কি বলা হয়, ওই অংশটার কাজ কি। তাহলে কিন্তু আমরা মার্কেটটাকে বুঝতে পারবো যে মার্কেটের প্রাইসটা কি বাড়বে নাকি মার্কেটের প্রাইসটা কমে যাবে। আর এইটাই মেইনলি আমাদের টার্গেট, যে একটা মার্কেট বের করব এন্ড দেন ওই মার্কেটটাকে বোঝার চেষ্টা করব। ফাইনালি আমি আপনাদেরকে একটা কথা বলতে ভুলে গেছি, যে আমি যদি মার্কেট ওপেন করি, তাহলে এখানে ওটিসি যে লেখা আছে, এই ওটিসিটিকে বলা হয় ওভার দ্য কাউন্টার। আর ওটিসি কোনো মার্কেট না। বলতে পারেন কি রে ভাই, আপনি এক মুখে 2 কথা বললেন, আপনি মাত্র বললেন এগুলা মার্কেট, আবার এখন বলতেছেন এটার পাশে ওটিসি থাকলে এগুলা কোনো মার্কেট না। ভাইয়া বুঝি নাই ভাইয়া, একটু দয়া মায়া করেন না, একটু তো নতুন আমরা, তো আমাদেরকে একটু এক্সপ্লেন করে যদি বুঝাই দিতেন ভাইয়া, আমাদের জন্য যে কতটা ভালো হইতো। ভাইয়া আপনারা খুবই, আপনারা সত্যি মন থেকে ভালোবাসছেন, যদি এটা আমাদেরকে একটু বুঝাই দিতেন। মাত্র আপনি বলছেন এগুলো সবগুলো মার্কেট, আবার মাত্র আপনি বললেন যেগুলোর পাশে ওটিসি লেখা থাকবে এগুলো কোনো মার্কেট না। এক মুখে 2 কথা হয়ে গেল না, তাহলে আপনারা কিভাবে বিশ্বাস করবো? এখন একটু বুঝাই দেন তো ভাই।
বলতে পারেন, মাথার মধ্যে এই প্রশ্নগুলো আসতে পারে। তো তাহলে এখন আমরা এই জিনিসটা একটু বুঝি চলেন। আমি আপনাদেরকে প্রথম অবস্থায় জাস্ট বোঝানোর জন্য বলছি যে এগুলা প্রত্যেকটা মার্কেট, বাট বেসিক্যালি যেগুলা নামের পাশে ওটিসি লেখা থাকবে ওইগুলা কোনো মার্কেট না, ওইগুলা 100%, 101% ওইগুলা হচ্ছে বেটিং মার্কেট, জুয়ার মার্কেট। এই যে ওটিসি যেগুলো না, এগুলো হচ্ছে জুয়ার মার্কেট। কেন ভাইয়া জুয়ার মার্কেটের কথা বলছেন? কারণ ওটিসিটা কোনোভাবেও ইন্টারন্যাশনালি নিয়ন্ত্রণ হয় না, নিয়ন্ত্রিত হয় না। এই ওটিসিটা ওদের যে নিজস্ব ব্রোকার, এভাবে প্রত্যেকটা ব্রোকারই ওটিসি বাইনারির মধ্যে প্রত্যেকটা ব্রোকার ওটিসি মার্কেট তৈরি করে নিজেদের জন্য, নিজেদের প্রফিটের জন্য, নিজেদের ইনকাম জন্য এবং ইউজারদেরকে লস করানোর জন্য। ঠিক আছে, ইউজারদেরকে লস করানোর জন্য প্রত্যেকটা ব্রোকারই কি করে, তারা ওটিসি মার্কেট খুলে। এখন এটা বানায় হচ্ছে কম্পিউটার দিয়ে একটা অ্যালগোরিদম দিয়ে বানায়, কোডিং করে বানায় আর কি, ওয়েব ডেভেলপিং এর মাধ্যমে এক একটা মার্কেট। এখন এটার কাজ হচ্ছে কাউকে প্রফিট করতে দেওয়া যাবে না। আপনাকে প্রথম অবস্থায় এটা মানে বেটিং যেভাবে হয় না, প্রথম অবস্থায় প্রফিট দেয়, এরপরে মন চলে সব নিয়ে যায়, সো এরকম ভাবে এটার অ্যালগোরিদমটা কাজ করে। এখন সবাই প্রশ্ন করতে না, তাহলে তো ভাই এটা 100% জুয়া। ভাই বিশ্বাস করেন, আমরা কখনো ওটিসির মধ্যে ট্রেড করবো না, যেটা জুয়া এটার মধ্যে আমরা কখনো ট্রেড করবো না। বিকজ অফ, আপনারা জানেন জুয়া খেলে মানুষ কখনো পার্মানেন্টলি ইনকাম করতে পারে না, মানুষ ধ্বংস হয়ে যায়। জুয়া খেলে মানুষ অবশ্যই ধ্বংস হয়ে যায়, আজকে ইনকাম হইলে কালকে লস হয়ে যায় জুয়া খেলে। এই কারণে ওটিসি আমাদেরকে ফাতে পাত দিয়ে রাখবে। ওই যে আমরা মনে করেন মাছ, আর এই ব্রোকার মনে করেন ওটিসি দিয়ে আমাদের ওই যে মাছের বসির মধ্যে খাউন দিয়ে রেখা দিছে। এবার যে বেড়ায় বলদ, হাম্বা দুম্বা গর্ধব, হাঁস মুরগি গরু ছাগল, ওই বেড়ায় ওটিসির মধ্যে যা ট্রেড করবে লোভে পইরা, দেখবে না ওটিসির মধ্যে অনেক অনেক বেশি ইনকাম করা যায়, ওটিসির মধ্যে ট্রেড করি ভালো ইনকাম দেয়, তারা যায় ওটিসির মধ্যে ট্রেড করবে। আর যে ভালো মানুষ, যে মানুষের কাতারে পড়ে, যে সাচ্চা মুসলমান, যে মনে করেন যার মধ্যে অকাত আছে, সে কখনো ওটিসির মধ্যে ট্রেড করবে না, কারণ সে জানে এটা জুয়া, 100% ওটিসি একটা জুয়া। ঠিক আছে, ওটিসির মধ্যে ট্রেড করবো না। তাহলে কোথায় ট্রেড করবো? আমরা অবশ্যই রিয়েল মার্কেটের মধ্যে ট্রেড করবো। প্রশ্ন করতে পারেন ভাইয়া এখানে আবার রিয়েল মার্কেট কি? যেগুলোর মধ্যে ওটিসি এটা কম্পিউটার ওই মার্কেটটাকে বানায়, আর রিয়েল মার্কেট হচ্ছে কম্পিউটারের বাপের ক্ষমতা নাই একটা রিয়েল মার্কেট বানাবে। রিয়েল মার্কেট অপারেটরদের মাধ্যমে চলে, রিয়েল মার্কেট ইন্টারন্যাশনালি চলে। রিয়েল মার্কেটে এই ব্রোকারের মধ্যে একটা রিয়েল মার্কেট যদি আমি ওপেন করি, সাপোজ যেটার পাশে ওটিসি থাকবে না সেটা রিয়েল মার্কেট। দেখেন তো, এই যে সিএডি সিএইচএফ এটার পাশে কিন্তু ওটিসি নাই, এইউডি সিএইচএফ এটার পাশে ওটিসি নাই, এইউডি জিপিওয়াই এটার পাশে ওটিসি নাই। তো যেগুলোর পাশে ওটিসি থাকবে না, এটার পাশে ওটিসি নাই, এটার পাশে ওটিসি নাই, এটার পাশে ওটিসি নাই, যেগুলোর পাশে ওটিসি থাকবে না এগুলা রিয়েল মার্কেট। আর রিয়েল মার্কেট মিনস ইন্টারন্যাশনাল মার্কেট। এখন এই যে যখন এই ব্রোকারটা যখন খুঁজে, তখন ও রিয়েল মার্কেট গুলা অ্যাড করছে কিভাবে? একবারে মেইন জায়গা থেকে পারমিশন আনছে, এবং সিএডি যে সিএইচএফ মেইন জায়গা থেকে চলতেছে ওদের ব্রোকারে। এখন কোম্পানি চাইলেও আপনাকে ভুল ক্যান্ডেল দিয়ে লস করাইতে পারবে না, কিন্তু ওটিসি কিন্তু আপনাকে প্রফিটটাকে লস ক্যান্ডেল দিয়ে আপনাকে লস করায় ফেলবে। বাট এই যে সিএডি সিএইচএফ এটা কোম্পানিটা চাইলেও আপনাকে ভুল ক্যান্ডেল, রং ক্যান্ডেল দিয়ে লস করাইতে পারবে না, কারণ এই ব্রোকারের বাপের ক্ষমতা নাই এই ক্যান্ডেলটাকে চেঞ্জ করার, কারণ ওদের ওই অ্যাক্সেসটাই নাই একটা ক্যান্ডেলটা চেঞ্জ করার। এই কোনো প্রকারে রিয়েল মার্কেটের অ্যাক্সেস নাই, দেওয়া থাকে না। এই অ্যাক্সেস গুলো ইন্টারন্যাশনালি থেকে হয়। তো দ্যাটস ওয়াই এটার মধ্যে যখন আমরা আমাদের স্কিল, আমাদের নলেজ, আমরা পরিশ্রম করে শিখে যখন এখান থেকে আমরা আর্নিং করব, তখন এটা জুয়ার মধ্যে, মানে আমি আমার জায়গা থেকে বলতেছি, তখন সেটা জুয়ার মধ্যে পড়ে, তখন সেখানে আমার 100% স্কিল থাকবে, আমার টেকনিক থাকবে। বাট আপনি এই ওটিসি থেকে প্রফিট করে বের হইতে পারবেন না। একদিন দুদিন প্রফিট করবেন, একদিন সব লস করে ফেলবেন, কারণ ওরা প্রফিটটাকে লস করাবে আপনাকে দিয়ে, আপনাদেরকে সব ক্যাপিটাল নিয়ে যাবে, কিন্তু রিয়েল মার্কেটে চাইলেও ওরা অ্যাক্সেস পাবে না। সো এখন আমরা যে রিয়েল মার্কেট দেখবো, এটা ইন্টারন্যাশনালি প্রত্যেকটা জায়গায় একই মার্কেট থাকবে, এটা কোনো চেঞ্জ হবে না। কিন্তু ওটিসি এই কোম্পানি যেমন একটা, আরেক কোম্পানির ওটিসি আরেকটা, আরেক কোম্পানির ওটিসি আরেক রকম। মানে ওটিসি যেহেতু ওরা নিজেরা মার্কেটটা বানায়, সো ওদের মতো করে ওটিসি চালায়, বাট রিয়েল মার্কেট ওদের মতো করে কখনো চালাইতে পারবে না। ওরা এটা পারবে যে ওদের ব্রোকারের মধ্যে আপাতত এই রিয়েল মার্কেট গুলোকে অফ করে রাখতে পারবে, আবার যখন মন চায় অন করে রাখতে পারবে, এটাও ওদের ক্ষমতা আছে, কারণ ওরা যেহেতু অ্যাক্সেসটা নিয়েছে। যদি দেখে মানুষ রিয়েল মার্কেট থেকে অনেক প্রফিট করে ফেলতেছে, তখন ওরা কি করবে? রিয়েল মার্কেট গুলোকে অফ করে দিয়ে ওটিসি মার্কেট গুলোরে দিয়ে রাখবে, যাতে করে মানুষ লোভে পড়ে ওটিসির মধ্যে ট্রেড করে এন্ড লস করে।
আমি কি বুঝাইতে পারলাম? বাট বাট আপনি যদি ট্রেডার হইতে চান, আপনি কখনো ওটিসির মধ্যে ট্রেড করতে পারবেন না। আমার সহজ, সিম্পল এবং একেবারে কঠিন থেকে কঠিনতম কথা, যদি কোনো পাকনা ওটিসির মধ্যে ট্রেড করেন, লাথি দিয়ে আমার গ্রুপ থেকে আমি বের করে দিব। কারণ এর মতো মানুষ আমার দরকার নাই যে নিজের ভালোটা বুঝবে না। এর মতো পাগল আমার দরকার নাই যে নিজের ভালো নিজেরটাই বুঝে না। ওটিসি একটা ফাঁদ, এই ফাঁদে পা বাড়ালেই ধ্বংস হয়ে যাবেন। ফাঁদটা দিয়ে রাখছে, এই কারণে বলতেছি যে প্র্যাকটিক্যালি যখন নামবেন তখন বুঝবেন যে লোভটাকে সামলানো কতটা কঠিন। মানুষের সব থেকে কঠিন কাজ লোভ সামলানো। সো অবশ্যই বি সেন্সিটিভ, ঠিক আছে? সো আমি এখন কি করবো, ওটিসি বাদ আমি এখন এই যে সিএডি সিএইচএফ, এই যে রিয়েল মার্কেটটা, এটাকে ওপেন করলাম। তো আমি এখন গ্রাফের মধ্যে যে রিয়েল মার্কেটটা দেখতেছি, এটা ইন্টারন্যাশনালি ওয়ার্ল্ড ওয়াইডলি যতগুলা ব্রোকার আছে সবগুলোর মধ্যে একই মার্কেট। এই ক্যান্ডেলটা যেমন চলতেছে ওইটাও কিন্তু ওইরকম ভাবেই চলতেছে, ঠিক আছে? আচ্ছা, তো এতটুকু আমরা টুকটাক বুঝতে পারলাম। তো এখন আমাদেরকে যেটা করতে হবে, ক্যান্ডেল সম্পর্কে কিছুটা ধারণা নিতে হবে। কারণ ক্যান্ডেল সম্পর্কে যদি ধারণা না থাকে তাহলে মার্কেটের মধ্যে তো আমরা অ্যানালাইসিস করতে পারবো না যে কোন ক্যান্ডেল মার্কেটের মধ্যে কি বলে, ক্যান্ডেল কোনটাকে কি বলে, কি হয় না হয়, এগুলো তো আমাদের বুঝতে হবে। এরপরে তো আমরা ইনকামটা করতে পারবো, তাই না ভাই? এটা তো একদিন দুই দিনের কাজ না। আমরা লং টাইম এখানে স্কিল ডেভেলপমেন্ট করবো, এরপরে নিজেরটা নিজে ইনকাম করে নিজে প্রফিট করে এখান থেকে যাবো। এটা আমাদের কাজ মূলত। যার যে যত বেশি মার্কেটের মধ্যে প্রথম অবস্থায় প্র্যাকটিস করবে সে তত তাড়াতাড়ি এই জিনিসগুলো ভালোভাবে বুঝতে পারবে আর কি, এছাড়া আর কিছুই না। এখন আমরা কি করব, একটা ক্যান্ডেলের পার্টস পাতি সম্পর্কে জানবো, যে কোন ক্যান্ডেলটাকে কি বলা হয়, কোনটার কাজ কি, এটা হইলে কি হবে না হবে, এই জিনিসগুলো না আমরা এখন সুন্দর করে জানবো আর কি, ঠিক আছে? তো এখন মনে করেন আমি একটা ক্যান্ডেল আর্ট করি, এন্ড দেন আপনাকে আমি বুঝানোর চেষ্টা করি যে একটা ক্যান্ডেলের কোনটাকে কি বলা হয়, কি বলে না বলে এগুলো আমরা বুঝে চলে। তো আমি একটা ক্যান্ডেল আর্ট করলাম, মনে করেন এইটা, এন্ড দেন আমি প্রপারলি পুরোপুরি আর্ট করে নেই ক্যান্ডেলটাকে এরকম। আচ্ছা, মানে উপরে দাগটা কেন দিচ্ছে দেখেন, আমরা কিন্তু রিয়েল মার্কেটে যদি তাকাই, আমরা যদি মার্কেটের মধ্যে প্রবেশ করি, দেখেন এই ক্যান্ডেল গুলো কিন্তু দাগ আছে, দেখেন এই দেখেন, এই যে সবুজ কালার ক্যান্ডেল একটা উপরে একটা দাগ আছে না, দাগ আছে না, এই যে এই দাগটা আছে না, আবার এই ক্যান্ডেলের উপরে দাগ, নিচে দাগ আছে না, এই দাগগুলো দেখছেন, এই কারণে কিন্তু আমি দাগটা দিচ্ছি, ঠিক আছে? আমি কি ডিলিট করে দিলাম নাকি? কোথায় যেন যাইতে হয়, এবার ভুলে গেলাম। হ্যাঁ, এখানে। এবার আসেন আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি, বেশি না, একটু মাথাটা একটু খাটাবেন, আর কিচ্ছু না, একটু মাথাটা খাটাবেন। ওকে, তো এখন আমরা যে জিনিসটা বুঝবো সেটা হচ্ছে, এই যে ক্যান্ডেলটা আমি আর্ট করলাম, এটাকে কি বলা হয়? বায়ার্স ক্যান্ডেল বলা হয়, বায়ার্স ক্যান্ডেল বলা হয়, অথবা বুলিশ ক্যান্ডেল বলা হয়, আর না হয় এটাকে বেটা ক্যান্ডেল বলা হয়। কেন? এটা জানতে হইলে আমাদের প্রথমত একটা ক্যান্ডেল পার্ট সম্পর্কে জানতে হবে। একটা ক্যান্ডেলের বডি আছে, বডি বলতে কি বোঝায়? মানুষের যেমন বডি বলি না, যে ওর বডি, তো একটা ক্যান্ডেলের বডি থাকবে। বডি পার্টটা হচ্ছে ক্যান্ডেলের এইখান থেকে এতটুকু, বডি পার্টটা হচ্ছে এখান থেকে ঠিক এই পর্যন্ত, ঠিক আছে? মানে এখান থেকে এই পর্যন্ত মোটা যে বক্সটা না, পুরা মোটা যে বক্সটা, এই বক্সটাকে বডি বলা হয়। কি বলা হয়? বডি বলা হয়। এটা কিন্তু সিলাস ক্যান্ডেলের ক্ষেত্রে প্রযোজ্য। আমি যদি পাশে একটা সিলাস ক্যান্ডেল আর্ট করি, সিলাস ক্যান্ডেলের ক্ষেত্রে কিন্তু বডিটা সেমি প্রযোজ্য। এই ধরনের আমি একটা সিলাস ক্যান্ডেল এখানে আর্ট করলাম, ওই রানটিটা কি, ধরেন এই সিলাস ক্যান্ডেল একটা আর্ট করলাম, কষ্ট লাগে আর্ট করতে, তাহলে এতটুকু হচ্ছে বডি, ঠিক আছে? বডি আমরা আর্ট করলাম, এন্ড দেন উপরে নিচে দাগ আছে, এই দাগটারে কি বলে একটু পরে বলতেছি। তাহলে আমরা যেটা আর্ট করলাম সেটাকে কি বলা হয়? বডি বলা হয়। তাহলে এখান থেকে এই পর্যন্ত এটাকে কি বলা হয়? সিলাস ক্যান্ডেল, এটাকে বডি বলা হয়। সিম্পলি বায়ার্স ক্যান্ডেলেও ওইটাকে বডি বলা হয়। মনে রাখতে হবে, এগুলো কিন্তু মনে রাখতে হবে, এগুলো বেসিক মনে রাখতে হবে। তাহলে এটা এতটুকু বডি, এন্ড দেন সিলাস ক্যান্ডেলটাকে, যেটাকে বলা হয় সিলাস ক্যান্ডেল অথবা বিয়ারিশ ক্যান্ডেল, এটাকে এতটুকু বডি বলা হয়। এরপরে আমাদের এই যে বায়ার্স ক্যান্ডেল যেটা আছে, একটা ক্যান্ডেল ওপেন হয় না, একটা ক্যান্ডেল শুরু হয়, স্টার্ট হয় কোন পয়েন্টটা থেকে? এই ক্যান্ডেলটা স্টার্ট হয়েছে এই পয়েন্টটা থেকে, এই পয়েন্টটা থেকে ক্যান্ডেলটা স্টার্ট হয়েছে। ওকে,
এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট। স্টার্টিং পয়েন্টকে ট্রেডিং এর ভাষায় বলা হয় ওপেনিং প্রাইস। কি বলা হয়? ওপেনিং প্রাইস, ওপি। তবে আপনি ফুল মিনিং লিখে রাখেন, আপনি যখন নোট করতেছেন আপনি ফুল লিখে রাখেন, কারণ প্রথম আপনার সংক্ষিপ্ত লিখলে আপনি ভুলে যাবেন। ওপেনিং প্রাইস লিখবেন, এভাবে একটা ব্রেকআউট দিয়ে, ফার্স্ট ব্রেকআউট দিয়ে আপনি এটাকে ওপি লিখবেন, মানে এটাকে বলা হয় ওপি। ওপি মানে হচ্ছে ওপেনিং প্রাইস। অর্থাৎ এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটার একটা স্টার্টিং টাইম, মানে স্টার্টিং হয়েছে। কোথা থেকে স্টার্ট হয়েছে? এই পয়েন্টটা থেকে। এই যে পয়েন্ট আছে না, এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা থেকে এটা স্টার্ট হয়েছে, দ্যাটস ওয়াই এটাকে বলা হয় ওপেনিং প্রাইস। যেহেতু ক্যান্ডেলটা স্টার্ট হয়েছে, অবশ্যই ক্যান্ডেলটা শেষও হয়েছে, ক্যান্ডেলটা ক্লোজিংও দিয়েছে। কারণ আমরা জানি প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তো সেম ভাবে এটা যেহেতু একটা বেড়া ক্যান্ডেল, ওরা তো মরতে হবে। তো ও কোথায় গিয়ে মরে গেছে? ও মরে গেছে হচ্ছে এই প্রাইসে এসে, মানে ক্লোজিং দিছে আর কি। এই যে প্রাইসটা আছে না, এই যে জায়গাটা পয়েন্ট আছে না, এই পয়েন্টে এসে সে ক্লোজিং দিয়ে ফেলছে। সো এটাকে বলা হয় ক্লোজিং প্রাইস, যেটাকে বলা হয় সিপি, ক্লোজিং প্রাইস। আমি বুঝে দিতে পারতেছি ভাইয়া, এর থেকে সহজ ভাষায় কেমনে বলবো আমার না জানা নাই, সত্য কথা। আমি আসলে বুঝতেছি না যে এর থেকে সহজ কথায় আমি আর কিভাবে বলতে পারি। তাহলে একটা ক্যান্ডেল যেটা ওপেনিং হয়েছে এই পয়েন্টটা থেকে, যেটাকে বলা হচ্ছে ওপেনিং প্রাইস। এন্ড দেন একটা ক্যান্ডেল এইভাবে উপরে উঠেছে, উপরে উঠেছে, উপরে উঠেছে, উপরে উঠেছে, এন্ড দেন সে এখানে গিয়ে ক্লোজিং দিয়েছে, যেটাকে আমরা বলতেছি ক্লোজিং প্রাইস। আর এই জায়গাটাকে আমরা বলতেছি ওপেনিং প্রাইস এন্ড ক্লোজিং প্রাইসের যে মাঝখানের জায়গাটা, এটাকে আমরা বলতেছি ক্যান্ডেলের বডি। তো এইখানেও আবার সেলার্স ক্যান্ডেলের জায়গায় বিপরীত। যেমন একটা বেড়ার যা আছে একটা বেডির তো সব তা নাই, আবার একটা বেডির যা আছে একটা বেড়ার তা নাই। এখন অনেকেই মাইন্ডে কি জানি চিন্তা করতেছে রে, যে ভাইয়া বেড়ার কি আছে বেডি জানায়। যেমন একটা বেডির মনে করেন কি থাকতে পারে, একটা বেডির মনে করেন বড় বড় চুল থাকতে পারে। একটা বেড়ার বড় বড় চুল, বেড়ার তো বড় বড় চুল হয়, তাহলে পার্থক্য কোন জায়গায়? দাঁড়ান নেক্সট চিন্তা করি। একটা বেডির মনে করেন পার্থক্য, কোথায় পার্থক্য হইতে পারে? হ্যাঁ পার্থক্য পাইছি। ধরেন একটা বেডির দাড়ি নাই, কিন্তু একটা বেড়ার দাড়ি আছে। ঠিক আছে, বি পজিটিভ, থিঙ্ক পজিটিভ, তো সবকিছু পজিটিভ। আমি তো পজিটিভ ভাবে থিঙ্ক করতেছি। একটা বেডির যেমন দাড়ি নাই, একটা বেড়ার দাড়ি আছে। আবার বেড়ার দাড়ি আছে, একটা বেডির দাড়ি নাই। ঠিক আছে, আবার আর কিছু না ভাই, আর কিছু কইতে গেলে পরে আরেক ডিপলি জায়গায় ঢুকে যাবো, তখন আরেক সমস্যা। তখন আপনারা আমার বললেন ভাই তো খারাপ, ভাই তো পচা কথা বলে, তো আর ডিপলি যাইতে চাই না। ঠিক আছে, তো এবার চলেন তেমন ভাবে আমরা এইটা বায়ার্স ক্যান্ডেলটার ওপেনিং প্রাইস এখানে, ক্লোজিং প্রাইস এখানে। আগে আমরা মিলগুলা দেখি। হ্যাঁ, আগে আমরা মিলগুলা দেখি। এখন এই যে বায়ার্স যে ক্যান্ডেলটা আছে না, উপরে দেখেন দাগ, এই যে উপরে যে দাগ গুলা না, এইগুলাকে বলা হয় উইক অথবা শ্যাডো বলা হয়। ঠিক আছে, এগুলার নাম হচ্ছে উইক অথবা শ্যাডো। উইক, WIC, উইক অথবা শ্যাডো। শ্যাডো, তাহলে এইটার উপরেরটাকে বলা হবে উইক অথবা শ্যাডো, এবং নিচে যে ওই যে উইকটা বেরিয়েছে এটাকে বলা হবে উইক অথবা শ্যাডো। বলতে পারেন ভাই আপনি কি বলেন? আমি বলি উইক। আমি কি বলি? উইক বলি, শ্যাডো বলি না। শ্যাডো একটা একটু বড় শব্দ, দ্যাটস ওয়াই আমি এটাকে উইক বলি। তবে শ্যাডো জানতে হবে, কারণ কেউ যদি বলে শ্যাডো, আপনি নাই বুঝেন শ্যাডো কি, তাহলে তো হবে না। কমন একটা ওয়ার্ড এটা। তাহলে একটা ক্যান্ডেলের উপরে যে দাগ গুলা, এগুলো বলা হয় উইক, নিচের দাগটাকে উইক বলা হয়। তবে উপরের দাগটার একটা সর্বোচ্চ লেভেল আছে। এই উপরে দেখা সর্বোচ্চ পয়েন্ট হচ্ছে এই পয়েন্টটা না, এই সর্বোচ্চ পয়েন্ট হচ্ছে এই পয়েন্টটা উপরের। এই সর্বোচ্চ পয়েন্টটাকে বলা হবে হায়ার উইক। সর্বোচ্চ পয়েন্ট এটা হচ্ছে এই জায়গাটা, এটাকে বলা হবে হায়ার উইক, সংক্ষেপে HW। HW, হ্যাঁ, যেটাকে এই ক্যান্ডেলটার সর্বোচ্চ লেভেল, মানে এই ক্যান্ডেলটার সর্বোচ্চ উচ্চ অবস্থান যেটা, এই জায়গাটা উইক যেহেতু আসছে এই জায়গাটা, তো এটাকে বলা হবে হায়ার উইক। আর এই ক্যান্ডেলটা সর্বনিম্ন লেভেল, মানে এই ক্যান্ডেলটা সর্বনিম্ন এখানে আসছে, সর্বনিম্ন এই পয়েন্টটা, এই প্রাইসটা আসছে, তো এই প্রাইসটাকে বলা হবে লোয়ার উইক। লোয়ার উইক, LW। তাহলে উপরের পয়েন্টটাকে বলা হবে হায়ার উইক, নিচের পয়েন্টটাকে বলা হবে লোয়ার উইক। সেম ভাবে একই জিনিস, এই যে উপরে সব থেকে উপরের পয়েন্টটাকে বলা হবে হায়ার উইক, নিচের পয়েন্টটাকে বলা হবে লোয়ার উইক। সেলার্সের ক্ষেত্রেও একই। তবে আমি কি বলছি, বায়ার্স ক্যান্ডেলটার ওপেনিং হয়েছে নিচে
উপরে উঠতে 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 সে এইখানে গিয়ে ক্লোজিং দিয়েছে। তার মানে বায়ার্স ক্যান্ডেলটা নিচে শুরু হবে, উপরে গিয়ে ক্লোজিং দিবে। আবার রিপিট, বায়ার্স ক্যান্ডেল নিচে শুরু হবে, উপরে গিয়ে ক্লোজিং দিবে। আমার ল্যাপটপে চার্জ নাই, এখনই চার্জ দিতে হবে, নাহলে যাবে বন্ধ। দেখেন, বায়ার্স ক্যান্ডেলটা নিচে শুরু হবে, উপরে ক্লোজিং দিবে, কিন্তু সেলার্স ক্যান্ডেলটা উপরে ওপেনিং হবে। সেলার্স ক্যান্ডেলটা এখানে গিয়ে ওপেনিং হবে। এখানে এটা হচ্ছে সেলার্স ক্যান্ডেলটা ওপেনিং প্রাইস, ও এখান থেকে শুরু হবে এবং ও শেষ করবে হচ্ছে এই জায়গাটা নিচে এসে, এই যে এখানে গিয়ে এসে শেষ করবে, সেটা হচ্ছে ক্লোজিং প্রাইস। জাস্ট এইটা মনে রাখেন, সিপি। হ্যাঁ, তাহলে সেলার্স ক্যান্ডেলটা উপর থেকে শুরু হবে, এই নিচে আইসা এখানে গিয়ে ক্লোজিং দিল, আর বায়ার্স ক্যান্ডেলটা নিচে থেকে শুরু হইলো, উপরে গিয়ে ক্লোজিং দিল। এটাই পার্থক্য। আর উপরের উইকটার উপরেরটাকে বলা হয় হায়ার উইক, আর নিচের উইকটাকে বলা হয় লোয়ার উইক। ভাইয়া এগুলো না এতটা ইম্পর্টেন্ট, আমি আসলে এখন বলতে বুঝবেন না। এগুলোর মূল্য তখনই বুঝবেন যখন আপনার আশেপাশে মানুষগুলো ইনকাম করতেছে, মার্কেট থেকে ভালো টাকা ইনকাম করতেছে, তখন আপনি অসহায়ের মতো টাকা শুধু দেখবেন যে আমিও যদি কাজ করতাম বা শিখতাম তখন মনোযোগ দিয়ে, তখন আমিও তার জায়গায় যাইতে পারতাম। আমি কি বুঝাইতে পারলাম? তো একটু বুঝেন, কষ্ট করে হইলেও এই জিনিসগুলো একটু বুঝার চেষ্টা করেন। তাহলে একটা ক্যান্ডেল ওপেনিং প্রাইস বায়ার্স এর এখানে, ক্লোজিং প্রাইস এখানে। তো এটাকে বায়ার্স ক্যান্ডেলটা কেন বলা হয়? কারণ এই ক্যান্ডেলটার ধরেন এখানে প্রাইস হচ্ছে 10 টাকা, আর মার্কেটটা যেখানে গিয়ে ক্লোজিং দিয়েছে, ক্লোজিং প্রাইস হচ্ছে মনে করেন কত, 20 টাকা। ঠিক আছে, তাহলে এই যেহেতু ওপেনিং এখানে হয়েছে, এটা লোয়ার উইক, মানে এই ক্যান্ডেলটা লোয়ার উইক মনে করেন 8 টাকা দিয়ে গিয়ে নামছিল। এই যে লোয়ার যে প্রাইসটা আছে না, লোয়ার উইকের যে প্রাইস, লোয়ার উইকের প্রাইসটা মনে করেন এখানে 8 টাকায় নামছে, কিন্তু সে কি করছে, আবার উপরে গিয়ে উঠে গেছে। যেহেতু এখান থেকে নাম ছিল, আবার উপরে গিয়ে উঠে গেছে, দ্যাটস এখানে একটা উইক রেখে গেছে। এই উইকটা রেখে যাওয়ার মানে হচ্ছে ও এখান পর্যন্ত নেমেছিল। উইকটা যে রেখেছে এটার মানে বোঝায় যে এই প্রাইস পর্যন্ত, মানে ধরেন 8 টাকা পর্যন্ত সে নেমেছিল, এরপরে সে আবার 10 টাকায় উঠেছে, আবার উঠতে 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, আবার উপরে মনে করেন 22 টাকা। সে সর্বোচ্চ 22 টাকা থেকে 22 টাকা পর্যন্ত উঠেছিল, কিন্তু আরেকটু নিচে নেমে গেছে। নিচে নেমে গিয়ে সে 20 টাকা দিয়ে গিয়ে ক্লোজিং দিয়েছে একটা প্রোডাক্টের প্রাইস মনে করেন। তার মানে 10 টাকায় শুরু হয়েছে, 20 টাকায় গিয়ে ক্লোজিং দিছে। তার মানে কি, এই বায়ার্স মানে কি বুঝায়? প্রোডাক্টের মূল্য বৃদ্ধি পাওয়া। বায়ার্স মানে কি বুঝাচ্ছে? প্রোডাক্টের মূল্যটা বৃদ্ধি পাওয়া। মানে উপরে উঠা মানে তো প্রাইসটা উপরে উঠতেছে, আর নিচে নামা মানে তো প্রাইস নিচে নামতেছে। তার মানে বায়ার্স এর কাজ হচ্ছে প্রাইসটাকে, মার্কেটটাকে উপরের দিকে উঠানো বা প্রাইসটার মূল্যটাকে বৃদ্ধি করানো। এবার কিভাবে বৃদ্ধি পায়? ধরেন আজকে আমি মার্কেটের মধ্যে এই প্রোডাক্টটা বাই করলাম। যখন আমি প্রোডাক্টটাকে বাই করব, তখন আমার যে বাই যে আমি করলাম, ওই বাইটা কিন্তু মার্কেটের মধ্যে পড়বে, এবং বাইয়ের ফলে হ্যাঁ এই প্রোডাক্টটা কি করতেছে, বাই করতেছে এন্ড সেল করতেছে ইমিডিয়েটলি। ওই সময়ের মধ্যে মানুষ কি করতেছে, বাই করতেছে, সেল করতেছে। যদি মনে করেন 1 মিনিট সময় অথবা 2 মিনিট সময়, সাপোজ 1 মিনিট সময়ে মনে করেন এই প্রোডাক্টটা বাই করছে মনে করেন $2000 বাই করা হয়েছে প্রোডাক্টটা, আবার সেম সময় সেলও করতেছে মানুষ, ধরেন সেল করছে $1000। তাহলে বাই বেশি করলো নাকি সেল বেশি করলো? এটা সেল করছে $1000, বাই করছে $2000। অবশ্যই 50% বাই বেশি হয়েছে না, সেলের থেকে 50% কি হয়েছে, বাই বেশি হয়েছে। যেহেতু 50% বাই বেশি হয়েছে, এখানে একটা গ্রিন কালার ক্যান্ডেল আসবে। যেহেতু সেলার্স এর থেকে বায়ার্স এর সংখ্যাটা বেশি, বায়ার যেহেতু বেশি পরিমাণে কিনেছে প্রোডাক্টটাকে, কিন্তু এখানে মার্কেটের প্রাইসটা উপরের দিকে যাবে। আর যদি ধরেন $2000 সেল করলো মার্কেট, এন্ড দেন $1000 বাই করলো অথবা $500 বাই করলো, তখন কিন্তু মার্কেটের মধ্যে লাল কালার ক্যান্ডেল আসবে, যেটাকে বলা হয় সেলার্স ক্যান্ডেল। যারা সেল করে তাদেরকে সেলার্স বলা হয়, আর যারা বাই করে তাদেরকে বায়ার্স বলা হয়। যার ফলে গ্রিন কালার ক্যান্ডেলটা যেহেতু বাই করার ফলে হয়েছে, এই জন্য এই ক্যান্ডেলটাকে বায়ার্স ক্যান্ডেল বলা হয়। আর সেলার্স ক্যান্ডেলটা যেহেতু মানুষ সেল করার ফলে সেলার্স ক্যান্ডেল আসে, তো দ্যাটস ওয়াই এটাকে সেলার্স ক্যান্ডেল বলা হয়। প্রশ্ন আরেকটা করতে পারেন, তাহলে ভাইয়া বুলিশ কেন এটাকে বলা হয়? গ্রিন কালার ক্যান্ডেলকে কেন বুলিশ বলা হয়? বুলিশ থেকে আসছে, বুল থেকে আসছে বুলিশ, BULL, বুল। বুল বাংলা শব্দের অর্থ হচ্ছে ষাঁড়, ইংলিশ শব্দের অর্থ হচ্ছে বুল। এবার বুল শব্দের অর্থ হচ্ছে ষাঁড় গরু। ষাঁড় তো চিনেন, কোরবানির ঈদে কত গরু, ষাঁড় গরু দেখেন। আর যারা গ্রামে থাকেন তারা তো অবশ্যই ষাঁড় গরু দেখেন। এবার ষাঁড় গরুর যে মাথাটা, ষাঁড় গরুর মাথার মধ্যে শিং থাকে। ষাঁড় গরু যদি কারো গুতা দিতে চায়,
তাহলে মাথাটাকে নিচের দিকে নিয়ে উপরের দিকে গিয়ে গুতাটা দেয় না? দেখবেন সারা করে মানে গুতা দেয় মানে কি, মাথাটা নিচের দিকে নিবে, গুতা দিলে ঠাস করে উপরের দিকে মাথাটা নিয়ে যায়। এই যে নিচের থেকে যে উপরের দিকে গেল গুতা দিয়া, তো এই যে বুলের যে কাজ, এই বুলের কাজটা একটু বায়াস করতেছে, দ্যাটস ওয়াই ওই যে বুল থেকে বুলিশ আসছে। সেলটারে বলা হচ্ছে বিয়ারিশ, বিয়ারিশ বলা হয়। বিয়ার, বিয়ার মানে হচ্ছে ভাল্লুক, বিয়ার, বিয়ার মানে হচ্ছে ভাল্লুক। এই ভাল্লুক যখন কাউরে মারতে যায় তখন দেখবেন দুইটা হাত মানে সোজা সোজা রাখে, দুইটা হাতকে উপর থেকে নিয়ে নিচের দিকে ঠুন্ডা মারে। আমাদের ভাষায় বলা হয় এটা ঠুন্ডা, মানে দুইটা হাতে উপরের দিকে নিবে পরে নিচের দিকে যায় মারবে। তো বিয়ারিশের কাজ হচ্ছে উপর থেকে নিচের দিকে যাওয়া, বিয়ারের কাজ, ভাল্লুকের কাজ। সো এই কারণে এটাকে সেলার্স এর ফলে যেহেতু উপর থেকে নিচের দিকে যায়, দ্যাটস ওয়াই বিয়ারিশ, সেলার্স। এখন সবার মনে আরেকটা প্রশ্ন, তাহলে ভাইয়া আপনি যে এটা ব্যাডা ক্যান্ডেল আর ভেরি ক্যান্ডেল বলছেন, এটা কিছু বলবেন না নাকি এটা বাদ যাবে বলেন তো? বলে ফেলে, টুকটাক তো বলতে হয় মাঝে মধ্যে, তাই না? দেখেন ব্যাটাদের কাজ হচ্ছে সবসময় উপরের দিকে যাওয়া, ব্যাটাদের কাজই হচ্ছে এটা, যে কেমনে ইনকাম করতে হইব, কেমনে সংসারটার উপরের দিকে নিয়ে যাইতে হইব, কেমনে কষ্ট করতে হইব, সারাদিন কাজ করে পরিশ্রম করে হালকা পাতা সঞ্চয় করবো, উপরের দিকে যাবো। আর বেটিদের কাজ হচ্ছে বেটা এনে দিলেই আমার শাড়ি কিনতে হবে, আমার ফ্রেশ ওয়াশ কিনতে হবে, আমার জামা কিনতে হবে, আমার একটা ব্যাগ আছে এটা হবে না, আরেকটা কিনতে হবে, ওকে আমার 10টা ব্যাগ এই মাসে কিনা হয়ে গেছে এটা হবে না, আমার না আরেকটা সুন্দর একটা ব্যাগ আছে এইটা কিনতে হবে লাস্ট বারের মতো, আচ্ছা এইটা না সুন্দর ব্যাগ, আরেকটা না ইন্ডিয়ান থেকে একটা প্রোডাক্ট আসছে এই ব্যাগটা, এটা আমাকে কিনে দিতে হবে, দেখো দেখো জামাটা কত সুন্দর, এটা মানে কিনে না দিলে তোমার সাথে আমি কথাই বলবো না। এদের কাজ হচ্ছে মানে জামাই যা কামাবে এটা ডাউনের দিকে নিয়ে যাওয়া। সবার ক্ষেত্রে এক না, বেশিরভাগের কথা বলতেছি। মানে ওরা এত মার্কেট করে রে ভাই, এত মার্কেট করো, ওদের মনে করেন দুনিয়ার মার্কেট ওদের কাছে দিয়ে দিলে বলবো আমার তো এটা নাই, মনে ওদের স্বভাব এটা, মানে নতুন নতুন যাই দেখে ঘরে মনে করেন ওরা জামা রাখার জায়গা পায় না, যা দেখে তা ওদের কিনতে মন চায়। ও কাজ হচ্ছে সংসারটার উপর থেকে ঠাস করে নিচের দিকে নেওয়া, মানে ওদের কাজ হচ্ছে এটা। এটা আমি দেখতে দিই না যারা এই কামগুলা করে। কিছু লক্ষ্মী মানুষ আছে তাদের কথা ডিফারেন্স, বাট ভাই এরকম করে মিরাজটা ভাই গরম হয়। তো এই বেটাদের কাজ হচ্ছে উপর থেকে নিচের দিকে নেওয়া, আর বেটার কাজ হচ্ছে সারাদিন কষ্ট করবো, বেতন পায় মার্কেটের নিজের দামটার উপর দিকে নেওয়া। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে কাজ। এই কারণে এটা আমি বেটা ক্যান্ডেল বলি আর এটার আমি বেডি ক্যান্ডেল বলি। ভাই এখন আমার যদি আপনারা খারাপ মনে করেন ভাই আমার কিছু করার নাই, আমি মনে করি এটা আমার দোষ, আমার মনে হইতেই পারে, আমার ব্যক্তিগত বিষয়। আপনারা যদি আরেক কিছু মনে করেন সেটা তো আপনাদের ব্যক্তিগত বিষয়, আমি তো এখানে কিছু বলতে পারি না। আপনারা যা মন যায় তা মনে করেন, তবে আমি মনে করি আর কি। ঠিক আছে, বেড়া ক্যান্ডেল, ভেডি ক্যান্ডেল আর কত কিছু আছে। ওকে, তো আশা করি আপনাদেরকে এগুলো আমি বুঝাইতে পারলাম একটা ক্যান্ডেলের। এইবার তো ভাই প্র্যাকটিক্যালি মার্কেটে গিয়ে দেখান না মার্কেটের ওপেনিং প্রাইস কি, ক্লোজিং প্রাইস কি। আপনি তো পেপার দেখাইছেন, বাট আমরা মার্কেটের মধ্যে ঢুকে বুঝতে চাচ্ছি যে আসলে এটা কেমনি কি হয়, একটু বুঝাই দেন। চলেন আমরা একটু বুঝি। আমরা একটা জিনিস মনে রাখবো, মার্কেটের গ্রাফটা যে চলে, গ্রাফটা চলে একটা সিকল অনুযায়ী। সিকল চিনেন না? সিকল, আরে না চিনলে ভিডিওটা ভালো মধ্যে চিনবে। মেয়ে মানুষ যারা আছে ওরা যে ব্যাগ কিনে, এই ব্যাগের মধ্যে দেখবেন একটা সিকল থাকে। কত ধরনের সিকল, গড়ি যে কিনে গড়ির মধ্যে সিকল টাইপ থাকে। তো সিকল জিনিসগুলো হচ্ছে মার্কেটের গ্রাফটা চলে হচ্ছে এরকম ভাবে, একটা ক্যান্ডেলের ক্লোজিং প্রাইস পরবর্তী ক্যান্ডেলের ওপেনিং প্রাইস। মনে রাখবেন, একটা ক্যান্ডেলের ক্লোজিং প্রাইস এন্ড দেন পরের যে ক্যান্ডেল শুরু হবে এটার ওপেনিং প্রাইস, আবার একটা ক্যান্ডেলের ক্লোজিং প্রাইস পরবর্তী ক্যান্ডেলের ওপেনিং প্রাইস, একটা ক্যান্ডেলের ক্লোজিং প্রাইস পরবর্তী ক্যান্ডেলের ওপেনিং প্রাইস। নোট করেন, গ্রাফটা এইভাবেই চলে, একটা ক্যান্ডেলের ক্লোজিং প্রাইস পরবর্তী ক্যান্ডেলের ওপেনিং প্রাইস। তার মানে একটা ক্যান্ডেল যদি 10 টাকায় গিয়ে ক্লোজিং দেয়, পরবর্তী ক্যান্ডেলটা 10 টাকা গিয়ে ওপেনিং হবে। পরবর্তী ক্যান্ডেল যদি মনে করেন 8 টাকায় গিয়ে ক্লোজিং হয়, তাহলে পরবর্তী ক্যান্ডেল 8 টাকায় ওপেনিং হবে। পরবর্তী ক্যান্ডেল আবার বাইরে 15 টাকায় গিয়ে যদি ক্লোজিং দেয়, পরবর্তী ক্যান্ডেল 15 টাকায় ওপেনিং হবে। মানে একটা ক্যান্ডেলের ক্লোজিং প্রাইস পরবর্তী ক্যান্ডেলের ওপেনিং প্রাইস। ভাই এটা 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 একটু বুঝাইয়া দেন, এটা আমার একটু বুঝতে হবে ভাই, না ভালো একটু বুঝাইয়া দেন। চলেন এটা আমরা একটু বুঝে নিই। আমরা যদি এখানে দেখি, ধরেন এইখানে আমরা দেখলাম এটা একটা বেড়া ক্যান্ডেল, মানে বায়ার্স ক্যান্ডেল। সো এই বায়ার্স ক্যান্ডেলটার ওপেনিং হচ্ছে এইখানে, ক্লোজিং হচ্ছে এইখানে। তাহলে এটা একটা ক্যান্ডেল, এর পরের যে ক্যান্ডেলটা এটা আরেকটা বায়ার্স ক্যান্ডেল, তাহলে এই বায়ার্স ক্যান্ডেলের ওপেনিং প্রাইস কিন্তু এইখানে। তাহলে এটার মানে কই চলে গেল রে ভাইরা? আচ্ছা এখানেই বুঝেন, কারণ এই যে বায়ার্স ক্যান্ডেলটা, এই বায়ার্স ক্যান্ডেলটার দিকে তাকান, এই বায়ার্স ক্যান্ডেলটার ওপেনিং প্রাইস হচ্ছে এইখানে, ক্লোজিং প্রাইস হচ্ছে এইখানে। উইক এই পর্যন্ত, মানে এই ক্যান্ডেলটা এই পর্যন্ত উঠেছিল, এটাকে বলা হয় হায়ার উইক। আর উইকটা নিচে মানে
উইক কোথায় আর নিচের উইকটা মানে এই যে উইক এখান পর্যন্ত মানে এটার বলা হয় লোয়ার উইক, হ্যাঁ এটার বলা হয় হায়ার উইক, আর এগুলোর বলা হয় উইক, এটা তো জানেন। তাহলে এই গ্রিন কালার ক্যান্ডেলের ওপেনিং প্রাইস হচ্ছে এইটা, ক্লোজিং প্রাইস হচ্ছে এইটা, কিন্তু এই পরবর্তী গ্রিন কালার ক্যান্ডেলের ওপেনিং প্রাইস কিন্তু এইটা, মানে একই লেভেলের এই ক্যান্ডেলের ক্লোজিং প্রাইস হচ্ছে এইটা, পরবর্তী ক্যান্ডেলটা কিন্তু এই ক্লোজিং প্রাইস থেকে শুরু হয়েছে, মানে তখন আবার এই ক্যান্ডেলের ওপেনিং প্রাইস হচ্ছে এইটা, মানে এই ক্যান্ডেলটার ক্লোজিং প্রাইস এন্ড দেন পরের যে ক্যান্ডেলটা এটার ওপেনিং প্রাইস, আবার এই ক্যান্ডেলটার ক্লোজিং প্রাইস হচ্ছে এইখানে, এটাই হচ্ছে ক্লোজিং প্রাইস, কিন্তু পরবর্তী ক্যান্ডেল এই যে সেলার্স ক্যান্ডেল এটার ওপেনিং প্রাইস হচ্ছে এখানে, আর এই সেলার্স ক্যান্ডেলের ওপেনিং প্রাইস যেহেতু এখানে, এটার ক্লোজিং প্রাইস হচ্ছে এখানে এই লেভেলটায়, আর এটার ক্লোজিং প্রাইস যেহেতু এখানে, পরবর্তীতে বায়ার্স ক্যান্ডেলটা আসছে, বায়ার্স ক্যান্ডেলের ওপেনিং প্রাইস হচ্ছে এখানে, এই বায়ার্স ক্যান্ডেলের ক্লোজিং প্রাইস হচ্ছে এখানে, পরবর্তী ক্যান্ডেলটা যেটা এটার ওপেনিং প্রাইস হচ্ছে এখানে। বলবেন ভাই একটু যে গ্যাপ দিছে এটাকে বলা হয় গ্যাপ আপ এন্ড গ্যাপ ডাউন। গ্যাপ আপ এন্ড গ্যাপ ডাউনের অনেকগুলো কারণ আছে, এগুলো আপনাদেরকে পরবর্তী বুঝাই বলবো না। এই গ্যাপ আপ গ্যাপ ডাউন সম্পর্কে এখন স্টাডি করার সময় আমাদের হয় নাই, বাট আজকে আপনাদেরকে আমি বেসিক ধারণা দিতেছি একটা মার্কেটের, যে বেসিক ধারণা কি হইতে পারে। অনেকক্ষণ ধরে আপনাদের কাছে আমি কথাবার্তা বলতেছি না, এবার যতটুকু বুঝেছেন হবে, এবার আমার সাথে একটু কথা বলে চলেন আমরা একটু আড্ডা দিই। ভাই কোথায় গেল আমার, ও এটা কি লো, আমার দিকে ক্লাস আসে না, এটা কি কি ধরনের কথা? কেমনটা লাগে আমি ক্লাসে আসতে পারতেছি না, এখন কেমন আসবো ক্লাসে? আসছি 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 আসছি। সো চ্যাট বক্স ওপেন করে দিচ্ছি। এটা এখানে আবার কি করলাম আমি? ওকে হয়ে গেছে, চ্যাট বক্স ওপেন করে দিলাম। বলেন ভাইয়া, এই যে এতক্ষণ যে কথাগুলো বললাম, আপনি যখন এই ভিডিওটা আরেকবার দেখবেন, না বুঝার মতো কোনো কিছু আছে এতক্ষণ ধরে, আমি আরো কিছু আপনাদেরকে দেখাবো, প্যারা নাই, বাট চ্যাট বক্সে রেসপন্স করেন, আর একটু ক্লিয়ার হয়ে যাবেন। জাস্ট আমাকে একটু রেসপন্স করেন চ্যাট বক্সে, নাহলে আপনাদের বোরিং লাগবে। হ্যাঁ, সাহিল ফারহান, এমডি বিজয়, শিহাব ইসলাম, এফ রোস্ট গেমিং, জুয়েল হোসেন, এমডি আনাস, আরাফাত, এফ নিলয়, হিমেল, এমডি জিয়াদুল ইসলাম, জুবায়ের হোসেন, ফিরোজ, এমডি ফিরোজ, আনাস, রজব, ইসরাফিলুল্লাহ, এমডি ওবি, এমডি আনাস। ক্লিয়ার না? ক্লিয়ার, সবাই ক্লিয়ার? আমি মেবি সবার রেসপন্স এখনো পাই নাই, সুইবা দেখলাম, ইসরাফিলুল্লাহ, তোমার আকাশ, সবার রেসপন্স কিন্তু এখনো পাই নাই। বিজয়, গেমিং মাহবুব, জুয়েল হোসেন, আনাস, আরাফাত, সিফাত, ফাহিম, ইমরুল কায়েস, সুইবা মারিয়া, মনির আলম, নাইমিয়া, সবাই ক্লিয়ার? হ্যাঁ সবাই ক্লিয়ার। তাহলে এগুলো ক্লিয়ার হচ্ছেন না? সবাই ক্লিয়ার হচ্ছেন? শিমুল, আলামিন, সিজান, তাজুল ইসলাম, ইমন খান, 100% ক্লিয়ার, 100% ক্লিয়ার। বিলিভ করেন, মনোযোগী হইলে আপনারা কোন পর্যন্ত নিয়ে যেতে হবে সেটা আমার দায়িত্ব, আপনি সেটা আমার প্রতি দায়িত্ব ছেড়ে দেন। জাস্ট আমি একটা রিকোয়েস্ট করবো, আপনি মনোযোগী হন, আমার কিছু লাগবে না, আপনি জাস্ট মনোযোগী হন। আপনার লাইফের চেঞ্জিং মোমেন্ট গুলো আপনি নিজে ধরতে পারবেন, ডে বাই ডে আপনার কতটুকু উন্নতি হচ্ছে এটা আপনি বুঝতে পারবেন, আপনি নিজেই উন্নতি গুলো বুঝতে পারবেন ডে বাই ডে। আমার ইউটিউবে আমি আপনাদের ক্লাসে আসার আগে, আমি কিছুক্ষণ আগে ক্লাস করে আসছি, এই যে কিছুক্ষণ আগে আমি 7টা বাজে ক্লাস দিচ্ছি, 8টা বাজে শেষ করছি, আবার 9টা বাজে আপনাদের ক্লাস শুরু করছি। আধা ঘন্টা আগে বা 1 ঘন্টা আগে আমার ইউটিউবে, যারা আমার ইউটিউব চ্যানেল সবাইকে আমি দিয়ে দিছিলাম, ইউটিউব চ্যানেলে আধা ঘন্টা আগে আমার একটা লাইভ ক্লাস হয়েছে, ওই লাইভ ক্লাসটা আপনারা দেখবেন, ঠিক আছে? লাইভ ক্লাসটা দেখলে আশা করি কিছুটা ধারণা পাবেন যে আজকে আমার কত লাখ টাকা ইনকাম হয়েছে, সেটা ধারণা পাবেন টুকটাক, ঠিক আছে? আমি বলবো না, আপনি ভিডিওটা দেখবেন, ভিডিওটা দেখে এরপর আমাকে বলবেন, বুঝতে পারলাম? তো এক একটা, যেহেতু ট্রেডিং করি, এটা সম্ভব হয়েছে ট্রেডিং এর মাধ্যমে, এছাড়া পসিবল ছিল না, ঠিক আছে? আচ্ছা, তো এবার আসেন আমরা এখন বাকিগুলো কিছু আরেকটু শিখবো আমরা, আরেকটু না শিখলে হবে না, আজকে কিছুই শিখে না আপনাদেরকে, বলছি না ডে বাই ডে একটু কঠিন হইতে থাকবে, বাট ভাই কঠিন কিছু তো বলি নাই, হয়তো বা একটু প্রেশার বেশি দিব আপনাদেরকে, এছাড়া আর কিছুই না। এখন দেখেন, এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে, লাগিয়েছি
ও ক্যান্ডেল গুলা, হ্যাঁ ক্যান্ডেল গুলা কথা, রানিং ক্যান্ডেল। সো এই একটা ক্যান্ডেল চলতেছে, রানিং ক্যান্ডেল। এই যে ক্যান্ডেলটা দেখতেছেন না, এটা একটা রানিং ক্যান্ডেল চলতেছে। তাহলে এটার ওপেনিং প্রাইস হচ্ছে এইখানে, তাই না? এটার ওপেনিং প্রাইস কোথায়? এই রানিং ক্যান্ডেলটা যে লড়াচড়া করতেছে, এটার ওপেনিং প্রাইস হচ্ছে এখানে। একবার দেখেন, কিছুটা উপরে যাচ্ছে, কিছুটা নিচে যাচ্ছে। উপরে নিচে কেন যাচ্ছে? এই রানিং যে ক্যান্ডেলটা, এটা কেন উপরে নিচে যাচ্ছে বলতে পারবেন? কারণ এইটার মধ্যেই বাই হইতেছে, সেল হইতেছে, বাই হইতেছে, সেল হইতেছে, বাই হইতেছে, সেল হইতেছে। কিন্তু এই প্রত্যেকটা ক্যান্ডেল হচ্ছে 2 মিনিটের ব্যবধান। এই ক্যান্ডেলটা 2 মিনিট, এই ক্যান্ডেল 2 মিনিট, এটা 2 মিনিট, এটা 2 মিনিট, প্রত্যেকটা ক্যান্ডেলে কিন্তু 2 মিনিটের ব্যবধান। আবার এটা মনে করেন না যে এটা ছোট ক্যান্ডেল মানে এটা সময় কম, এটা বড় ক্যান্ডেল মানে এটা সময় বেশি, না। ছোট ক্যান্ডেল হলে এটা ব্যবধান 2 মিনিটের। এখন আরেকটা ক্যান্ডেল শুরু হয়েছে, দেখেন ক্যান্ডেলের পাশে একটা টাইম চলতেছে, এই যে 48, 47, 46, এভাবে কিন্তু টাইম চলে। 2 মিনিট দিয়ে শুরু হয়, এভাবে টাইমটা কমতে থাকে। যখন 2 মিনিট শেষ হয়, তখন আরেকটা নতুন ক্যান্ডেল শুরু হয়। ঠিক আছে, মানে প্রত্যেকটা ক্যান্ডেল কিন্তু 2 মিনিট করে শুরু হয়। এবার এই যে কিছুক্ষণ আগে কিন্তু এই ক্যান্ডেলটা শেষ হয়েছে, এই ক্যান্ডেলটা এখন রানিং চলতেছে। এই ক্যান্ডেলটা ওপেন হয়েছে এই জায়গাটার মধ্যে, কিছুক্ষণ আগে লাল লাল ছিল, আবার গ্রিন হয়ে গেছে। দেখেন এটা কিন্তু গ্রিন ছিল। ওপেনিং প্রাইসের উপরে যদি থাকে, এই যে এখন কিন্তু ওপেনিং প্রাইসের মার্কেটটা এখন এইখানে আছে। ওপেনিং প্রাইসের উপরে থাকলে ক্যান্ডেলটা গ্রিন কালার ক্যান্ডেল, ওপেনিং প্রাইসের নিচের দিকে গেলে ক্যান্ডেলটা রেড কালার ক্যান্ডেল হবে। বুঝতে পারতেছি? ওপেনিং প্রাইসের উপরের দিকে উঠলে এটা ওপেনিং প্রাইস, ওপেনিং প্রাইস থেকে উপরে আছে, তার মানে এটা গ্রিন কালার ক্যান্ডেল আসবে। কিন্তু ওপেনিং প্রাইস থেকে নিচের দিকে গেলে, ওপেনিং প্রাইস থেকে নিচের দিকে গেলে সেটা কি কালার ক্যান্ডেল হবে? রেড কালার ক্যান্ডেল হবে। আমি কি বুঝতে পারতেছি? ওপেনিং প্রাইস থেকে নিচের দিকে গেলে রেড কালার ক্যান্ডেল হবে। তো এই ক্যান্ডেলটা শেষ হইতে আরো বাকি আছে কত সেকেন্ড দেখা যায়? হ্যাঁ দেখা তো যায়। না হলে আমার গুগল মিট থেকে আপনার স্ক্রিনটা জুম করেন। আপনি যেভাবে ছবি জুম করেন না, আমার স্ক্রিনটাকে এভাবে যে জুম করে, আমার স্ক্রিনটাকে জুম করে টাইমারটাকে দেখেন, টাইমারটাকে দেখেন, তাহলে স্পষ্টভাবে জুম করতে পারবেন এবং দেখতে পারবেন। সবাই এই কাজটা করেন, জুম করেন, টাইমটাকে দেখেন। তাহলে আমি কিন্তু এই যে এখানে ফোকাস দিব, যে এখানে এই টাইমটাকে এখানে ফোকাস দিব। তো জুম করে টাইমটাকে দেখেন। এই ক্যান্ডেলটা ক্লোজিং দিতে আর কত সেকেন্ড বাকি আছে দেখেন তো? আর মাত্র 24 সেকেন্ড বাকি আছে। ওকে, আর মাত্র ক্যান্ডেলটা ক্লোজিং দিতে 24 সেকেন্ড বাকি আছে। দেখেন ওপেনিং প্রাইস থেকে মার্কেটটা এই পর্যন্ত উঠেছিল, মাত্র দেখেছেন না? এবার নিচের দিকে নেমে গেছে, এই কারণে একটা উইক দিয়ে গেছে। দেখছেন এই ক্যান্ডেলটা এখানে উঠেছিল, দ্যাটস ওয়াই উইক দিয়ে গেছে। আবার দেখেন উপরের দিকে উঠতেছে, সর্বোচ্চ এই পর্যন্ত উঠেছিল। দেখেন 5, 4, 3, 2, 1, 0 নতুন ক্যান্ডেল শুরু। এই যে দেখেন নতুন ক্যান্ডেল শুরু 2 মিনিট থেকে শুরু হইলো, নতুন ক্যান্ডেল শুরু 2 মিনিট থেকে শুরু হইলো, তাই না? এখন নতুন ক্যান্ডেলটার ওপেনিং প্রাইস হচ্ছে এখানে। ওপেনিং প্রাইস থেকে এখন মার্কেটে যে নিচে আসছে না, এই প্রাইসের মধ্যে আসছে না, তার মানে রেড ক্যান্ডেলটা রেড কালার ক্যান্ডেল। আরো নিচে গেছে রেড কালার ক্যান্ডেল, এইখানে আসছে ক্যান্ডেলটা, দেখেন এখানে আসছে। আরো নিচে না রেড কালার ক্যান্ডেল, কিন্তু এইখানে পর্যন্ত নাম ছিল না, এখন একটু উপরের দিকে চলে গেছে, এই কারণে উইক দিয়ে গেছে। যেহেতু সর্বনিম্ন এখান পর্যন্ত নেমেছিল, এখন থেকে উপরের দিকে চলে গেছে, দ্যাটস ওয়াই এখানে উইক দিয়ে গেছে। এটা আমরা উইক বলতেছি, ঠিক আছে? আবার দেখেন একটু উপরে দিয়ে গেছে, মানে পুরোটা উইক দিয়ে গেছে। খেয়াল করতেছেন, এগুলো কিন্তু উইক দিয়ে গেছে। তাহলে আমরা যে জিনিসগুলো কি রে, আমার এই ক্যান্ডেল এখানে ওপেন স্টপ হয়ে আছে কেন? আজব ঘটনা তো। এটা একটু রিফ্রেশ দিয়ে ওয়েট করেন, স্টপ হয়ে গেছে। নেট কি প্রবলেম নাকি? হ্যাঁ, তাহলে দেখেন, তাহলে সর্বনিম্ন এখানে মতো নেমেছিল। এবার এটা হচ্ছে ওপেনিং প্রাইস, ওপেনিং প্রাইস থেকে আবার ঠাস করে মার্কেট নিচে দিকে নেমে গেছে, শ্বাস করে কিন্তু মার্কেটটা নিচের দিকে নেমে গেছে। ওপেনিং প্রাইস থেকে নিচের দিকে আসে মানে এটা সেলার্স ক্যান্ডেল, আর ওপেনিং প্রাইস থেকে উপরের দিকে ক্লোজিং দিলে সেটা বায়ার্স ক্যান্ডেল। এটা ক্লোজিং দিতে আর কত সেকেন্ড বাকি আছে? ক্যান্ডেলটা ক্লোজিং দিতে কত সেকেন্ড পরে? 52, 51, 50, 49। টাইম কিন্তু কমতেছে, দেখছেন টাইম কিন্তু চলতেছে এবং টাইম কমতেছে। এই 2 মিনিট শেষ হবে, আবার একটা নতুন ক্যান্ডেল শুরু হবে। এটা যেখানে গিয়ে ক্লোজিং দিবে, নতুন ক্যান্ডেলটা ওইখান থেকে গিয়ে ওপেনিং হবে। কথা বুঝতেছেন? এইভাবে কিন্তু গ্রাফ গুলো হচ্ছে। এবার আমি ক্যান্ডেল গুলোকে 2 মিনিট করেছি, আমি চাইলে ক্যান্ডেল গুলোকে টাইম 5 মিনিট করতে পারি, আমি চাইলে ক্যান্ডেল গুলোর টাইম 1 আওয়ার করতে পারি, আমি চাইলে ক্যান্ডেল গুলোর টাইম 5 আওয়ার করতে পারি, আমার মন মতো করে আমি টাইম করতে পারি। বাট আমি আপনাদেরকে 2 মিনিট দেখাচ্ছি আর কি, যে 2 মিনিট পর পর নতুন নতুন। আবার এটা আমি চাইলে 1 মিনিট করতে পারবো, ঠিক আছে, আমার মতো করে করতে পারবো। তাহলে এখানে ক্যান্ডেল যেটা চলতেছে, এই পর্যন্ত মার্কেটটা আসছিল লোয়ার উইক, ক্যান্ডেলের ওপেনিং প্রাইস হচ্ছে এইখানে। ওপেনিং প্রাইস থেকে মার্কেটটা এখন আছে নিচে, ওপেনিং প্রাইস থেকে নিচের দিকে আছে, দ্যাটস মিন্স এটা হচ্ছে একটা সেলার্স ক্যান্ডেল। এবং ওপেনিং প্রাইসের নিচে গিয়ে মার্কেটটা ক্লোজিং দিয়েছে, এই যে এখানে গিয়ে মার্কেটটা ক্লোজিং দিল, আবার নতুন ক্যান্ডেল শুরু হইলো, টাইম শেষ, নতুন ক্যান্ডেল শুরু হইলো। এটা শুরু হইলো এখানে, উপরে গেলে গ্রিন কালার ক্যান্ডেল, নিচে আসলে লাল কালার ক্যান্ডেল আসবে। তো এইভাবে কিন্তু ক্যান্ডেল গুলা চলতে থাকে, বুঝতে পারলাম? এইভাবে হচ্ছে আমাদের ক্যান্ডেল গুলা চলতে থাকে। এখন আমাদের কাজ কি?
এই যে এখন যে রানিং ক্যান্ডেল চলতেছে, আমরা আগের মার্কেট অ্যানালাইসিস করব, মার্কেট অ্যানালাইসিস করে বুঝবো যে এখনের ক্যান্ডেলটা কি মানে গ্রিন কালার ক্যান্ডেল হবে নাকি রেড কালার ক্যান্ডেল হবে, মানে মার্কেটের প্রাইস কি এখন বাড়বে নাকি কমবে। আমরা কিভাবে বুঝবো, এখান থেকে কিছু কনফার্মেশন পাবো মার্কেট থেকে, কিছু কনফার্মেশন যে মার্কেটের আগের ক্যান্ডেল গুলা কনফার্মেশন, বাহ্যিক কিছু কনফার্মেশন, হ্যাঁ এগুলো থেকে কনফার্মেশন পাওয়ার পরে আমরা রানিং ক্যান্ডেলের মধ্যে অ্যানালাইসিস করে বলবো যে হ্যাঁ এখন মার্কেটের প্রাইসটা বাড়বে, দ্যাটস আমি প্রোডাক্টের মধ্যে বাই করবো, এত ইনভেস্টমেন্ট করবো। অথবা যদি বুঝি মার্কেটের প্রাইস এখন কমবে, তখন আমি সেলার্স এর জন্য ইনভেস্টমেন্ট করবো। আমি বুঝতে পারলাম। এবার কনফার্মেশন জিনিসটা কি, এই কনফার্মেশন পাওয়ার মতো সবাই এখন আমাদের হয় নাই, বুঝতে পারতেছি, সবাই কিন্তু এখন আমাদের হয় নাই। বাট আমরা যখন মার্কেটকে শিখবো তখন আমরা বুঝবো যে কিভাবে মার্কেট থেকে কনফার্মেশন নিতে হয়। ছোট্টভাবে যদি বলি কনফার্মেশন জিনিসটা কি, সাপোজ মনে করেন আজকে আপনি বাংলাদেশে আছেন, সকালে ঘুম থেকে উঠলেন, আকাশটা একেবারে অন্ধকার হয়ে আছে, যে মেঘগুলো আছে না, মেঘগুলো একেবারে অন্ধকার হয়ে গেছে, কালো হয়ে আছে। তার মানে আপনি বুঝতে পারলেন আজকে বৃষ্টি পড়ার সম্ভাবনা অনেক বেশি। আপনি বুঝতে পারলেন কি বৃষ্টি পড়ার সম্ভাবনা অনেক বেশি। কি দেখে বুঝতে পারছেন, মেঘটা কালো হয়ে আছে, তখন আপনি বুঝে গেছেন যে এখন তো বৃষ্টি পড়তে পারে। তো সেম ভাবে এই যে মেঘটা কালো, এটা ছিল আপনার জন্য একটা কনফার্মেশন। সেম ভাবে মার্কেটের মধ্যে কিছু বিষয় আমাদেরকে দেখাবে, যেটার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে মার্কেটের প্রাইস এখন বাড়বে অথবা মার্কেটের প্রাইস এখন কমার সম্ভাবনা বেশি। কিন্তু মেঘটা কালো হইলে যে 100% তখনই বৃষ্টি পড়বে বিষয়টা এরকম না। বৃষ্টি আরো 2 ঘন্টা পরেও পড়তে পারে, বৃষ্টি আরো 3 ঘন্টা পরে পড়তে পারে, কিন্তু 1 ঘন্টা 10 মিনিটের মধ্যে যে পড়বে বিষয়টা কিন্তু এরকম না। কিন্তু বৃষ্টি পড়ার সম্ভাবনা তখন অনেক বেশি থাকবে। এই সম্ভাবনাটা তখন অনেক বেশি থাকবে কিভাবে বুঝলাম, কনফার্মেশন নিয়ে বুঝতে পারতেছি। সেভাবে মার্কেট থেকেও আমরা এইভাবে কনফার্মেশন নিয়ে বুঝতে পারবো যে হ্যাঁ বৃষ্টি পড়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। সো এইটা হচ্ছে আমাদের কনফার্মেশন। সো কনফার্মেশন এক হবে, কনফার্মেশন 2, কনফার্মেশন 3, এইভাবে কনফার্মেশন মিলাই আমরা মার্কেটের মধ্যে কাজ করবো। এন্ড দেন এইভাবে আমরা মার্কেট থেকে ইনকাম নিয়ে বেরোবো। তবে আমি আপনাদেরকে বলবো যে কিভাবে ইনকামটা করি, আমি কিছুক্ষণ আগে ক্লাসটা শেষ করছি আমার ইউটিউবের মধ্যে, এটা আপনারা দেখবেন। কারণ আমি বলছি না আপনাদের চোখের বাইরে লুকোচুরি বলতে কিছু হবে না, লুকোচুরি আপনাদের চোখের বাইরে ইনকাম করতেছে আপনারা দেখতেছেন না, এরকম কোনো কিছু হবে না। যা হবে আপনাদের চোখের সামনে হবে। তো এখনো যেহেতু আপনাদেরকে লাইভ ট্রেডিং করানোর সময়টা হয় নাই, দ্যাটস এখন আমি লাইভে ট্রেড করবো না আজকে, যখন সময় হবে তখন আমি করবো। তবে আপনাদের চোখের সামনে, আপনি কিছুক্ষণ আগে আমি ইউটিউবে লাইভ ট্রেডিং ক্লাস শেষ করলাম, ওই ক্লাসটা দেখবেন, দেখার পর বুঝবেন যে আসলে আমরা কিভাবে আর্নিং করি। অবশ্যই ক্লাস, আমি বলি না আপনি ক্লাস থেকে অনেক কিছু শিখে যান, এটা আমি কখনো বলবো না। তবে ক্লাসটা দেখার উদ্দেশ্য এইটাই যে ধারণা নিলেন যে এখান থেকে আমরা কিভাবে ইনকাম করবো। এই যে ভাইয়া যে আজকে ইনকাম করলো ইউটিউবের লাইভে এসে, কিন্তু আমরা কিভাবে ইনকামটা করবো এটা বোঝার জন্য। কারণ আমি আপনাদেরকে প্রথম থেকে বলছি যে ভাই আমার কথায় বিশ্বাস করার প্রয়োজন নাই, আমার কাজে যদি মনে হয় যে না এই ব্যক্তিটা কাজের বিশ্বাস 100% যা বলতেছে তা করে দেখাচ্ছে, তাহলে আপনি আমার কাছে থাকেন, না হলে কষ্ট করে আমার কাছে থাকার কোনো প্রয়োজন নাই। এবং আমি কতটুকু সফল, আপনি যে আজকে আমার ক্লাস করছেন, আমার কাছে সময় দিচ্ছেন, আপনি যে আমার ক্লাসে ধৈর্য সহকারে নোট করতেছেন, কেন করতেছেন, আমি কতটুকু সফল এটা আপনি বুঝবেন না, এটা বুঝার অধিকার আপনার আছে না। হ্যাঁ, তো এটা বুঝার আপনার অধিকার আছে না, অবশ্যই আপনার বুঝার অধিকার আছে। তো এটা অবশ্যই আপনি করবেন, এটা আপনাকে করতে হবে। আশা করি আপনাকে বুঝিতে পারতেছি। ওকে, তাও বলেন আজকে আমরা আর কিছু শিখবো না, এতটুকু আমরা শিখলাম মার্কেট। এরপরে আমরা কি শিখবো জানেন, মার্কেট কত প্রকার, মার্কেট কি 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 প্যাটার্ন মার্কেট ফলো করবে, এই জিনিসগুলা আজকে জাস্ট মার্কেট সম্পর্কে কিছু আইডিয়া আমরা নিচ্ছি। আমি বুঝতে পারলাম। নেক্সট ক্লাসের মধ্যে কি দেখেন, তাহলে আজকের ক্লাস থেকে ইম্পর্টেন্ট ছিল কিনা আমরা বলেন তো চ্যাট বক্সে। ক্লাস থেকে যারা একেবারে নতুন ভাইয়া কিছু জানি না, তাদের জন্য কি ক্লাসটা ইম্পর্টেন্ট বেশি ছিল না? এগুলো ছাড়া কি আপনি কখনো কাজ করতে পারবেন? বেসিক গুলো ছাড়া আমার চ্যাট বক্স ওপেন বলেন, চ্যাট বক্সে রেসপন্স করেন, পারবেন? আজকে আমি কিন্তু শুরু হয়েছে একবারে নতুন যারা আছেন তাদেরকে নিয়ে। তো যারা অলরেডি অনেক কিছু বুঝেন তাদেরকে নিয়ে কিন্তু ক্লাস করাচ্ছি না, যারা একবারে নতুন থেকে শুরু করতেছেন তাদের জন্য, যারা অলরেডি পারেন তাদের জন্য তো ইজি হইলো। নেক্সট ক্লাসের মধ্যে মার্কেট কত প্রকার, মার্কেট কি কি, মার্কেটে কি ধরনের প্যাটার্ন থাকে, এই জিনিসগুলো আমরা বুঝবো। ক্যান্ডেল কি, ক্যান্ডেলের কাজ কি, এই জিনিসগুলো আমরা বুঝবো নেক্সট ক্লাসের মধ্যে। আমি কি বুঝাইতে পারতেছি? আমি কি ক্লিয়ার করতে পারতেছি? এবারে বলেন ক্লাসটা রেকর্ড প্রয়োজন নাকি প্রয়োজন না? আপনাদের ক্লাস রেকর্ডটা কি প্রয়োজন? আমাকে একটু বলেন তো চ্যাট বক্সে যে আপনাদের ক্লাস রেকর্ডটা প্রয়োজন, আমাকে বলেন। ফাস্ট রেসপন্স করেন দ্রুত, সবার প্রয়োজন। ওকে ঠিক আছে, প্রয়োজন হলে আমি আপনাদেরকে ক্লাস রেকর্ডটা দিয়ে দিব, কোনো সমস্যা নাই।
এখন আমাকে লাস্ট রেসপন্স করেন, আজকের ক্লাসটা করে আপনার কাছে কি মানে কোনোভাবে মনে হচ্ছে যে দূর কি শিখি না শিখি কিছু হবে না, মানে এরকম বাদ দিয়ে কি কিছুটা হলো আত্মবিশ্বাস বেড়েছে? আত্মবিশ্বাসটা কি বেড়েছে কিনা আমারে বলেন তো, যে হ্যাঁ ভাইয়া মানে আস্তে আস্তে ডে বাই ডে আত্মবিশ্বাস পাচ্ছি, মনে হচ্ছে যে না যেহেতু শিখার বিষয় স্কিল ডেভেলপমেন্টের বিষয়ে পারবো। বলেন, এখন পর্যন্ত না পারার মতো কিছু বলি নাই, না পারার মতো একটা শব্দ আমি উচ্চারণ করি নাই। আমার উদ্দেশ্য এখানে আমি সবারই নিয়ে ক্লাস করবো, সবাই যেন এক কথাতে বোঝা যায়, ঠিক আছে? তো আমরা বলেন যে হ্যাঁ আত্মবিশ্বাস বাড়ছে না, যে মনে হচ্ছে না যে আরো ক্লাস করবো আরো পারবো ইনকাম করব। ইনকাম পরের হিসাব, আগে স্কিল ডেভেলপমেন্ট করবো। ইনকামটা আমাদের পরের হিসাব, আগে শিখবো। কারণ প্রথমে ইনকাম হইলে ভাই কি কাজে আপনাদের প্রথমে এত সহজে ইনকাম হয়ে যাবে? আগে পরিশ্রম করে শিখতে হবে কাজ, এরপর এখান থেকে ইনকাম নিয়ে বেরোতে পারবো আমরা। আশা করি রাতুল ইসলাম, রাতুল হাসান, কবি মনিরুল ইসলাম, তুষার পারবো, জিলুর রহমান পারবেন? ঠিক আছে, অবশ্যই পারবেন। আজকে যারা যারা নোট করেছেন নিজের কাছে রাখেন, নিজের কাছে রাখেন, আমি দিয়ে দিব কোথায় নোটটা সাবমিট করবেন। অবশ্যই ক্লাসের নোট ক্লাসের যেভাবে করছেন সেভাবে আমাকে দিতে হবে। আশা করি বুঝাইতে পারলাম। নাসিম, অলভি, শামিল, সোহান হক, হিমেল, রেদওয়ান ইসলাম, সবাই ক্লিয়ার না? সবাই ক্লিয়ার? এমডি সুমন ক্লিয়ার? 101%। আজকে প্রত্যেকটা টপিক সবাই ক্লিয়ার হয়েছেন। হয়তো বা আজকে অনেক বেশি শিখে ফেলছেন, অনেক একটু টাফ হয়ে যাবে, তবে আমি মনে করি যে আরেকবার দেখলে 100% আরো ক্লিয়ার হয়ে যেতে পারবেন, কোনো প্যারা নাই। জাস্ট দেখবেন না যে ওখানে গিয়ে দেখবেন যে আমি কি বলতে চাচ্ছি আপনাকে। ঠিক আছে, আশা করি বুঝাইতে পারলাম। হ্যাঁ, তাহলে আজকে শেষ করতেছি। অলরেডি আমাদের 1 ঘন্টা 30 মিনিটের মতো ক্লাস হয়ে গেছে। তো আজকে নাহলে বেশি প্রেশার হয়ে যাবে। হ্যাঁ, আজকে শেষ করি। আপনাদের নেক্সট ক্লাস যেদিন হবে সেদিন অবশ্যই সঠিক সময় ক্লাসে জয়েন হবে। আজকে যারা লেটে জয়েন হয়েছেন তাদের কিন্তু খবর আছে, তারা কিন্তু অ্যাটেন্ডেন্স পান নাই। সো সঠিক সময় ক্লাসে জয়েন হইতে হবে কিন্তু, মনে রাখেন। ওকে, আল্লাহ হাফেজ সবাইকে, ভালো থাকবেন, টাটা বাই বাই, গুড নাইট, হ্যাভ এ নাইস ডে। মেয়েদের নিয়ে অনেক কিছু বলছি। আচ্ছা, যদি কষ্ট পেয়ে থাকেন তাহলে আন্তরিকভাবে দুঃখিত। ঠিক আছে, আন্তরিকভাবে দুঃখিত। আমি সবাইকে উদ্দেশ্য করে বলি নাই, কিছু ওদেরকে উদ্দেশ্য করে বলছি। এখন আপনি যদি আপনি নিজের গায়ে লাগান তার মানে তো আপনি ওইটা ফের কিছু করার নাই। ওকে, আল্লাহ হাফেজ। ইমরি রাহিম, আল্লাহ হাফেজ। ইসরাত মিমাপু, না ভাইয়া, ওকে ফাইন, তাহলে ঠিক আছে, তাহলে তো ভালোই, তাহলে সমস্যা নাই। শেখ, আল্লাহ হাফেজ। আনাস, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, লাভ ইউ ভাইয়া, লাভ ইউ টু ব্রাদার, লাভ ইউ টু। রমজান, ইসরাত মিমাপু, কোনো প্রবলেম নাই। আচ্ছা ঠিক আছে, মুক্তার কোনো প্রবলেম নাই। ওকে ওকে, পারে নাই। তুষার, সবুজ, রফিক, শিমুল, রাইহান, শেখ সাকিবুল, হৃদয়, রহিম, আলামিন, রাকিব ইসলাম, বাহুল, সাব্বির, শাহরিয়া, আল্লাহ হাফেজ সবাইকে, আল্লাহ হাফেজ, টাটা বাই বাই।